আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 8, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো আমরা যদি পদার্থবিজ্ঞানকে ভাগ করি, তাহলে পদার্থবিজ্ঞানকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সনাতন পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। সনাতন পদার্থবিজ্ঞান এটা আর কি বুঝতে পারছি আমরা পুরাতন ধারণা আর কি। তো সনাতন পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ভেতর যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে, মূল পার্থক্যটা হচ্ছে সনাতন পদার্থবিজ্ঞানে কয়েকটা জিনিসকে ধ্রুবক ধরা হয়েছে। যেমন সময়কে ধ্রুবক ধরা হয়েছে। সময়ের পরিবর্তন, সময় মানে আহ, প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে সময় চেঞ্জেবল না, এরকম ধরা হয়েছে। অর্থাৎ একটা স্থির প্রসঙ্গ কাঠামো আর একটা জড় প্রসঙ্গ কাঠামো, দুইটা প্রসঙ্গ কাঠামো নিয়ে যদি আমরা চিন্তা করি, স্থির প্রসঙ্গ কাঠামোতে যদি 5 মিনিট সময় অতিবাহিত হয়, তাহলে একটা তোমার গতিশীল প্রসঙ্গ কাঠামোতেও 5 মিনিট সময় অতিবাহিত হবে। এটা হচ্ছে টাইমটা পরম ধরা হয়েছে। এই কনসেপ্ট অনুযায়ী টাইমটা পরম ধরা হয়েছে, টাইমটা ধ্রুবক। আবার কোনো কিছুর দৈর্ঘ্য এটাকেও ধ্রুবক ধরা হয়েছে সনাতন পদার্থবিজ্ঞানে। আবার ভরটাকেও ধ্রুবক ধরা হয়েছে। এটা তোমার স্থির প্রসঙ্গ কাঠামো হোক আর চলমান প্রসঙ্গ কাঠামো হোক, এই দুইটা ক্ষেত্রেই, সকল প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রেই ভর, দৈর্ঘ্য এবং সময়, এই তিনটাকে ধ্রুবক ধরা হয়েছে সনাতন পদার্থবিজ্ঞানে। কিন্তু এই ঘটনাটা আসলে সত্য নয়। ঘটনাটা আসলে সত্য নয়। আমরা আমাদের গ্রেট সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন তিনি আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছেন। তো সেখান থেকে আমরা জানি পুরো ইউনিভার্সে শুধুমাত্র একমাত্র কনস্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আলোর বেগ। সময়, ভর অথবা দৈর্ঘ্য, কোনো বস্তুর দৈর্ঘ্য, এগুলো কনস্ট্যান্ট নয়। তো আমাদের মডার্ন ফিজিক্সের যে ধারণাটা, এই মডার্ন ফিজিক্সের এই যে বিষয়টা, এগুলো কনস্ট্যান্ট না। ভর, সময় এবং দৈর্ঘ্য এগুলো কনস্ট্যান্ট না। এগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য? এগুলো যখন কোনো কিছুর গতি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য। কোনো প্রসঙ্গ কাঠামোর গতি যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য। এখন কোনো কিছুর গতি অত্যাধিক বা মানে আলোর কাছাকাছি এরকম যদি হয়, তাহলে এ সকল যে ফেনোমেনা আমরা দেখি যে টাইমটা কনস্ট্যান্ট না, টাইমটা চেঞ্জ হচ্ছে। একটা স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একরকম, গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অনেক ডিফারেন্স হচ্ছে। কিন্তু যে বৃহৎ আকারের বস্তুগুলো আছে যেগুলোর বেগ অনেক কম, সেগুলোর ক্ষেত্রে আমরা এসব এত নগণ্য যে এটা আমরা ধরতে পারি না। তো যেগুলো বস্তু কোয়ান্টাম পার্টিকেল, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন, বোসন, এ সকল কণা, এগুলোর গতি প্রায় সবসময় আলোর বেগের কাছাকাছি থাকে। তো এই সকল কণার ক্ষেত্রে দেখা যায় যে এই যে টাইমটা, তারপর ভর, তারপর দৈর্ঘ্য, এগুলো ফ্ল্যাকচুয়েট করে। ঠিক আছে, এগুলো এগুলো ফ্ল্যাকচুয়েট করে, এগুলোর ভিতরে অনেক ডিফারেন্স থাকে। তো আমাদের এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। আমরা খুব ইন্টারেস্টিংলি চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো এই চ্যাপ্টারটা অত বড় না, ছোট চ্যাপ্টারই আছে। তো সবকিছু ঠিক থাকলে আমরা শুরু করে দেবো এই চ্যাপ্টারটা। হ্যাঁ, আশা করছি সবকিছু ঠিক আছে। তো আমরা শুরু করে দিচ্ছি। আমাদের ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ আমি প্রথমে বলেছি যে মডার্ন ফিজিক্সে যেটা একমাত্র কনস্ট্যান্ট জিনিস পুরো ইউনিভার্সে সেটা হচ্ছে শুধুমাত্র আলোর বেগ, তাছাড়া কোনো জিনিসই কনস্ট্যান্ট নয়। আমরা একটা দণ্ড, ধরো 2 মিটার, এটা যদি কোনো মানে গতিশীল প্রসঙ্গ কাঠামো হয়, যেমন একটা রকেট, এটাতে রাখি আর পৃথিবীতে রাখি, তাহলে আমরা সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে পৃথিবী একটা স্থির প্রসঙ্গ কাঠামো। পৃথিবীর কোনো একটা জায়গায় স্থির প্রসঙ্গ কাঠামোতে এর দৈর্ঘ্য 2 মিটার এবং রকেট আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে যাচ্ছে, সেখানেও সেই দণ্ডটার দৈর্ঘ্য 2 মিটারই হবে। কিন্তু এটা সত্য নয়। এটা সত্য নয়। রকেটের গতি যদি আলোর বেগের প্রায় কাছাকাছি যায়, তাহলে ধরো এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা আলোচনা করছি। এখানে হচ্ছে একটা পৃথিবী, এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো। পৃথিবী, এটাকে আমরা বলছি স্থির প্রসঙ্গ কাঠামো, স্থির প্রসঙ্গ কাঠামো। আর এই যে রকেটটাকে আমরা বলছি গতিশীল প্রসঙ্গ কাঠামো, গতিশীল প্রসঙ্গ কাঠামো। তো
স্থির প্রসঙ্গ কাঠামো যেটা পৃথিবী, এইখানে এই যে একটা দণ্ড আমরা দেখতে পাচ্ছি না, এই দণ্ডটার দৈর্ঘ্য আমরা ধরি এল নট, এবং গতিশীল প্রসঙ্গ কাঠামো অর্থাৎ রকেটের উপর এই দণ্ডটার দৈর্ঘ্য ধরছি এল। তাহলে এইখানে গতিশীল যখন হয়, কোনো বস্তু যখন গতিশীল প্রসঙ্গ কাঠামোতে থাকে তখন তার দৈর্ঘ্য কমে যায়। তো আমি কি বলেছি দেখো উপরে, কোন একটি বস্তু আলোর বেগের সাথে তুলনীয় বেগে চললে, আলোর বেগের সাথে যদি তুলনীয় বেগে চলে, মানে আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে চলে, আলোর বেগ কত বলতো? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তো আলোর বেগের কাছাকাছি কোনো বেগে যদি কোনো বস্তু চলে তাহলে সেই বস্তুটার কি হবে? দৈর্ঘ্য কমে যাবে। কোন একটি বস্তুর আলোর বেগের সাথে তুলনীয় বেগে চললে বেগের দিক বরাবর বস্তুর দৈর্ঘ্য সংকোচন হয়ে থাকে। অর্থাৎ একটা স্থির প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর দৈর্ঘ্য যা হবে, গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সেই বস্তুর দৈর্ঘ্যটা কমে যাবে। তো স্থির প্রসঙ্গ কাঠামো যেটা পৃথিবী, এটাতে যে দৈর্ঘ্য সেটাকে ধরছি আমরা এল নট, এবং এটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো, এখানে ধরছি বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এই গতিশীল প্রসঙ্গ কাঠামোতে দৈর্ঘ্যটা কমে যাবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এল ইজ লেস দেন এল নট, এল ইজ লেস দেন এল নট। তো এখন কতটুকু কমবে সেটা আমরা জানতে চাচ্ছি। তো এই যে এই রকেটটা যে সামনের দিকে যাচ্ছে, আমরা ধরি রকেটটা সামনের দিকে যাচ্ছে ভি বেগে, ঠিক আছে? রকেটটা সামনের দিকে যাচ্ছে কি বেগে? ভি বেগে। তাহলে এখানে এল আর এল নটের মধ্যে সম্পর্ক হচ্ছে এল ইকুয়ালস টু এল নট ইন্টু √1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে এল এবং এল নটের মধ্যে সম্পর্ক। এখানে ভি কি? ভি হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামোটা, মানে যত বেগে যাচ্ছে। অর্থাৎ এই যে রকেটটা ধরো এই দণ্ডটা নিয়ে আগাচ্ছে, তাহলে রকেটটার বেগ কত সেটা হচ্ছে ভি এর পরিচয়। সি কি? সি হচ্ছে আলোর বেগ। আর এখানে এল কি? এল হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে এই দণ্ডটার দৈর্ঘ্য। আর এল নট কি? স্থির প্রসঙ্গ কাঠামোতে এই দণ্ডটার দৈর্ঘ্য। তো এখানে আমাদের ম্যাথ করতে গেলে একটা সমস্যা বাদে, সেটা হচ্ছে কোনটাকে এল ধরবো, কোনটাকে এল নট ধরবো। তুমি একটা জিনিস চিন্তা করো, কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা ছোট, দুইটা ইনফরমেশন দেয়া থাকবে তোমার কোশ্চেনে। তোমাকে বেগ বের করতে দেয় বেশিরভাগ কোশ্চেনে, অথবা মানে আমাদের প্যাচ লাগে কোনটাকে এল ধরবো কোনটাকে এল নট ধরবো সেটাতে। তো একটা জিনিস মাথায় রাখবা যে এখানে দৈর্ঘ্য সংকোচন হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে, তাহলে যে মানটা ছোট সেটা কি? এল। ছোটটা এল আর বড়টা হচ্ছে এল নট। একটা জিনিস যদি মাথায় রাখি তাহলে হয়ে যাচ্ছে, ছোটটা এল আর বড়টা হচ্ছে এল নট। ছোটটা হলো কি? ছোটটা হচ্ছে এল, আর বড়টা হচ্ছে এল নট। বড়টা এল নট। এই যে এই দুইটা ইনফরমেশন বললাম, এই দুইটা খুবই কাজে লাগবে ম্যাথ করতে গেলে, তুমি দেখতে পারবা। তাহলে খুবই সিম্পল বিষয়, কোনো বস্তু গতিশীল প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর দৈর্ঘ্য স্থির প্রসঙ্গ কাঠামো থেকে কি হয়ে যায়? কমে যায়। তো আমরা ধরছি কোন একটা বস্তু পৃথিবীর উপরে, এটা আমরা পৃথিবীকে ধরছি স্থির প্রসঙ্গ কাঠামো। এখন এটাকে রকেটে নেওয়া হলো, রকেটটা ভি বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে পৃথিবীতে স্থির প্রসঙ্গ কাঠামোতে সে বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এল নট, গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সে বস্তুটার দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে এল আর এল নটের ভেতর সম্পর্ক হচ্ছে এল ইকুয়ালস টু এল নট ইন্টু √1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে দেখো 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা নিয়ে যদি চিন্তা করি আমরা 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাহলে এখানে 1 মাইনাস সামথিং, তাই না? 1 মাইনাস সামথিং, তাহলে এটা অবশ্যই এই ভ্যালুটা অবশ্যই কি আসবে? 1 এর থেকে কম আসবে, তাই কিনা? 1 এর থেকে কম আসবে, তারপর আবার √, 1 এর থেকে কম কোনো জিনিস যদি আসে সেটাকে যদি আমরা এল নটের সাথে গুণ করি তাহলে এল নটের মান তো অবশ্যই কমে যাবে। তো এই যে এই জিনিসটা যেটা এটাকে বলা হয় লরেন্স ফ্যাক্টর। দেখো বাবার আমি বুঝাই বলি, এগুলা কিন্তু অনেক কাহিনী করে আসে, ঠিক আছে? এই সকল ফর্মুলাগুলো অনেক কাহিনী করে আসে। এখন তোমাদের অত কাহিনী করার সময় নাই, তোমাদের যেগুলো লাগবে সেগুলোই পড়তে হবে।
ওগুলা তোমাদের লাগবে না, যে কাহিনীগুলো করে আসে, যে প্রথমে গ্যালিলিয়ান রূপান্তর, তারপর লরেন্স রূপান্তর, বিপরীত গ্যালিলিয়ান রূপান্তর, এ সকল জিনিসপত্র তোমাদের এখন পড়ার দরকার নেই। এগুলো হচ্ছে তোমার থিওরিটিক্যাল জিনিসপত্র, ঠিক আছে? তোমার এগুলো জানা দরকার যখন এই যে এই সূত্রটা কোথা থেকে আসলো সেটা বোঝার জন্য ওগুলো জানার দরকার। এখন তোমাদের তো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন ঘাটাঘাটি করে দেখবা যে কয়টা প্রতিপাদন আসে, প্রতিপাদন তো তেমন আসে না। তো আমাদের ফোকাস করতে হবে যেগুলো আসে সেগুলোতে, যেটুকু দিচ্ছি কনসেপ্ট এটুকু এনাফ, ঠিক আছে? আচ্ছা, তো এটুকু এনাফ আমাদের জন্য। তো টাইপ 1 দৈর্ঘ্য সংকোচনের কনসেপ্ট এটুকু এনাফ। আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি। তো দেখো কি বলা আছে এটাতে, একটি মহাকাশযানের গতি হচ্ছে √3/2c, মানে আলোর বেগের √3/2 গুণ। তোমার কাছে মহাকাশযানের দৈর্ঘ্য তার প্রকৃত দৈর্ঘ্যের কত গুণ, মানে অর্ধেক, দ্বিগুণ, সমান, কোনোটিই নয়। এটা কোথাকার কোশ্চেন? জাস্ট বি ইউনিট 7-8 সেশন, ঠিক আছে? অলরাইট। তাহলে দেখো কি বলেছে, মহাকাশযানের গতি v এর ভ্যালু দিয়েছে কত? √3/2c। এখন বলেছে তোমার কাছে মহাকাশযানের দৈর্ঘ্য তার প্রকৃত দৈর্ঘ্যের কত গুণ। মহাকাশযানের দৈর্ঘ্য L/L0 ইকুয়ালস টু হোয়াট? মানে মহাকাশযানের দৈর্ঘ্য, মহাকাশযান যেহেতু গতিশীল তাহলে তার দৈর্ঘ্য কি হবে? কমবে। মহাকাশযান নিজেই গতিশীল, তাই ভি বেগে গতিশীল, তাহলে ভি বেগে গতিশীল যদি থাকে কোনো বস্তু তাহলে তার দৈর্ঘ্য কমে যায়, তাহলে মহাকাশযানের দৈর্ঘ্য কমবে। সেটা ধরছি এল, আর স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তার দৈর্ঘ্য ধরলাম আমরা L0। তাহলে তার দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের কত গুণ, অর্থাৎ L/L0 ইকুয়ালস টু হোয়াট, এটা জানতে চাইছে। তা আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে, L ইকুয়ালস টু L0 √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা আমরা জানি। তো এখন আমাদের L/L0টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে এপাশে থাকে কি 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এরপর √, উভয় পক্ষে তুমি যদি বর্গ করো তাহলে L/L0 এরপর হোল স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ভি এর ভ্যালু কত দিছে? ভি এর ভ্যালু দিয়েছে √3/2, তাহলে √3/2 সি, এটা তো এটার পুরো স্কোয়ার ডিভাইডেড বাই কি সি স্কোয়ার। তাহলে দেখো L/L0 এরপর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 3/4 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কাটাকাটি, তাহলে L/L0 এরপর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু থাকে 1 মাইনাস 3/4। তাহলে এখানে 4 হচ্ছে লসাগু, 4 মাইনাস 3 মানে 1। তাহলে L/L0 এটা ইকুয়ালস টু কত আসছে? √1/4। তাহলে L/L0 এটা ইকুয়ালস টু আসছে 1/2। অর্থাৎ কত হবে বলো তো? অর্ধেক হবে। মহাকাশযানের দৈর্ঘ্য তার প্রকৃত দৈর্ঘ্যের অর্ধেক হবে। অ্যান্সার হচ্ছে ক। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে কাল দীর্ঘায়ন। আমি প্রথমে বলেছি মডার্ন ফিজিক্সে সময় কোনো কনস্ট্যান্ট জিনিস না। আমরা সাধারণত এটা বলতে পারি যে ধরো একজন রকেটে যাচ্ছে আর একজন পৃথিবীতে বসে আছে। যে পৃথিবীতে বসে আছে তার যদি 5 মিনিট সময় অতিবাহিত হয়, একজন রকেটে যাচ্ছে আলোর বেগের কাছাকাছি, তাহলেও তার 5 মিনিট সময় অতিবাহিত হবে। কিন্তু বিষয়টা সত্য নয়। টাইম কনস্ট্যান্ট জিনিস নয়। মনে রাখবা, একমাত্র কনস্ট্যান্ট জিনিস পুরো ইউনিভার্সে সেটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ শুধুমাত্র কনস্ট্যান্ট জিনিস, এটা ছাড়া কনস্ট্যান্ট জিনিস আর নাই। অলরাইট, তো ধরো এটা কি, এটা হচ্ছে আগের মতোই, এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে তোমার স্থির প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে চলমান প্রসঙ্গ কাঠামো। স্থির একটু ল্যাগ করছে আমার ল্যাপটপ, দুঃখিত। স্থির প্রসঙ্গ কাঠামো এখন ঠিক আছে। এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো, আর এটাকে ধরছি হচ্ছে চলমান প্রসঙ্গ কাঠামো। চলমান প্রসঙ্গ কাঠামো। তো একটা সময় অতিবাহিত হলো,
একটা সময় অতিবাহিত হলো, সেই সময়টা এখানে যে ঘড়ি আছে সে মাপলো হচ্ছে টি, আর পৃথিবীতে যে ঘড়ি আছে সে মাপলো টি নট, এটা মাপলো। ঠিক আছে, চলমান প্রসঙ্গ কাঠামো এটা, আর এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো। তো চলমান প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে একটা সময় অতিবাহিত হলো, সেই সময়টাকে, যে সময়টা অতিবাহিত হলো পৃথিবীতে টি নট, সেই সময়টা এই রকেটে থাকা কোনো ঘড়ি মাপলো টি পরিমাণ। তাহলে অবশ্যই টি ইজ গ্রেটার দেন টি নট হবে। অর্থাৎ একটা সময় অতিবাহিত হলো, সেই সময়টা দীর্ঘ হবে কোথায়? রকেটে। দীর্ঘ হবে কোথায়? রকেটে। অর্থাৎ এখানে সেই সময়টা দীর্ঘ হবে। এখন দেখো 1 ঘন্টা সময়, যদি 1 ঘন্টা সময় এও কাটাইছে পৃথিবীতে, 1 ঘন্টা সময় এখানে তোমার রকেটেও কাটাইছে, 1 ঘন্টা সময় রকেটে যদি দীর্ঘ হয়, তাহলে রকেটে যে ঘড়িটা আছে সেটা আস্তে আস্তে চলবে, তাই কিনা? রকেটে যে ঘড়িটা আছে সেটা আস্তে আস্তে চলবে। এটাই বোঝাচ্ছে কাল দীর্ঘায়নের বিষয়টা। অর্থাৎ কোনো প্রসঙ্গ কাঠামো স্থির কোনো প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আলোর বেগের কাছাকাছি বেগে বা তুলনীয় বেগে গতিশীল প্রসঙ্গ কাঠামোর সময় ধীরে চলে। অর্থাৎ কোনো প্রসঙ্গ কাঠামো স্থির প্রসঙ্গ কাঠামো থেকে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে কি চলে? সময় ধীরে চলে। স্থির প্রসঙ্গ কাঠামো থেকে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময় ধীরে চলে। এই যে 1 ঘন্টা এর যে 1 ঘন্টা সময়, এর যে 1 ঘন্টা সময়, এর কাছে 1 ঘন্টা সময় কি মনে হবে? দীর্ঘ হয়েছে, তার মানে ঘড়ি এখানে ধীরে চলে। অর্থাৎ গতিশীল প্রসঙ্গ কাঠামোয় কোনো ঘটনা ঘটার সময় স্থির প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষকের পরিমাপক সময়ের চেয়ে কম হবে। গতিশীল প্রসঙ্গ কাঠামোতে কোনো ঘটনা ঘটার সময় স্থির কাঠামোর পর্যবেক্ষকের পরিমাপক সময়ের চেয়ে কম হবে। ধরো দুটি হাত ঘড়ি, একটিকে রকেটে অন্যটিকে পৃথিবীর কোনো পর্যবেক্ষকের কাছে দেওয়া হলো। রকেটটি ভি বেগে পৃথিবীর সময় টি1-এ চলে। পৃথিবীর ঘড়িতে দেখাবে টি1 সময় পার হয়েছে, কিন্তু গতিশীল কাঠামোর সময় ধীরে চলায় রকেটের ঘড়িতে দেখাবে টি নট সময় পার হয়েছে। ওই তো একই বিষয় আমি যেটা তোমাকে বোঝালাম। অর্থাৎ একই সময় টি নট যদি পৃথিবীতে পার হয়, সেটা পার হবে চলমান প্রসঙ্গ কাঠামোতে টি পরিমাণ, আর টিটা হবে দীর্ঘ। টিটা হবে কি? দীর্ঘ। অর্থাৎ এখানে ঘড়ি ধীরে চলবে। তার মানে পৃথিবীতে বসে যদি কেউ 10 বছর কাটায়, 10 বছরের পরিমাণ সময় কাটায়, কিন্তু তোমার রকেটে বসে কাটায়, তাহলে সেটা কি? সে 10 বছরের থেকে কম হবে। তো এখানে আমাদের যে ফর্মুলাটা আসে, টি এবং টি নটের ভিতর সম্পর্ক, চলমান প্রসঙ্গ কাঠামো এবং স্থির প্রসঙ্গ কাঠামো, এখানে যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়টার ভিতর সম্পর্ক ওই আগের মতোই, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সরি দুঃখিত, টিটা বড় হয়ে যাবে। সো টিটা বড় হবে, তাহলে বড় হতে হলে কি হবে? টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। দেখো 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, লরেঞ্জ ফ্যাক্টর যেটা ছিল সেটার ভ্যালু সবসময় কি 1-এর থেকে কম। এখন 1-এর থেকে কম কোনো কিছু দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা, সেটার ভ্যালু বেড়ে যায়, তাই না? লাইক 1কে তুমি যদি 0.1 দিয়ে ভাগ করো, তাহলে সেটা কি হয়ে যাবে? 0.1 মানে 1 ডিভাইডেড বাই 10, মানে এটা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাই না? তারপরে লরেন্স ফ্যাক্টরের ভ্যালু সবসময় 1-এর থেকে কম, তার মানে টি এর ভ্যালুটা 1-এর থেকে কম জিনিস যেহেতু টি নটকে ভাগ করছে, তাহলে টি নটের সাথে সেটা গুণ হয়ে কি হবে? টি এর ভ্যালুটা বেশি হয়ে যাবে। অর্থাৎ টি নট থেকে টি এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি? বেশি পাচ্ছি। আর ওইখানে কি ছিল? এল এর ভ্যালুটা এল নট থেকে বেশি পাচ্ছিলাম, কারণ দৈর্ঘ্য সংকোচন হয় আর কাল কি হয়? দীর্ঘ হয়। টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে যে চলমান প্রসঙ্গ কাঠামো আছে, চলমান প্রসঙ্গ কাঠামো, সেই চলমান প্রসঙ্গ কাঠামোর বেগ ভি। তো এখানেও আমাদের যেটা প্যাচ লাগে এখানে সেটা হচ্ছে কোনটা টি আর কোনটা টি নট, কোনটাকে টি ধরবো কোনটাকে টি নট ধরবো। তোমার দুইটা ইনফরমেশন দেওয়া আছে, কোনটাকে টি ধরবা আর কোনটাকে টি নট ধরবা। তো দেখো যেটা বড় সেটা হচ্ছে টি, আর যেটা ছোট সেটা হচ্ছে টি নট। টি হচ্ছে কি? বড়, আর টি নট কি? টি নট হচ্ছে ছোট। ছোট সময় হচ্ছে টি নট আর বড় সময় হচ্ছে টি।
বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম থাকলে জানাও। অলরাইট, তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো এখানে খুবই পপুলার ম্যাথ প্রবলেম, এই ধরনের ম্যাথ প্রবলেমগুলো। এখানে স্বামী ও স্ত্রী এর বয়সের পার্থক্য আছে, একটা নির্দিষ্ট বয়সের পার্থক্য আছে। দেখো স্বামীর বয়স হচ্ছে 25 বছর আর স্ত্রীর বয়স হচ্ছে 20 বছর, মানে স্বামীর বয়স বেশি স্ত্রীর বয়সের থেকে। এখন স্বামী মহাকাশ ভ্রমণে 5 বছর কাটিয়ে পৃথিবীতে ফেরত এসে দেখতে পান তার বয়স স্ত্রীর বয়সের সমান হয়েছে। ওই তো, যে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে কেউ যদি থাকে, তাহলে সে যে সময়টা কাটাবে, তার তার ঘড়ি যেহেতু ধীরে চলছে, আর পৃথিবীতে যে বসে আছে স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তার ঘড়ি যেহেতু দ্রুত চলছে, তার মানে পৃথিবীতে যে আছে তার সময় দ্রুত কেটে যাবে। তার মানে ধরো সে 10 বছর কাটালো পৃথিবীতে বসে, কিন্তু যে রকেটে বসে আছে তার ঘড়ি যেহেতু ধীরে ধীরে চলছে, সে 10 বছরের চেয়ে কম সময় কাটাবে। অর্থাৎ স্বামী মহাকাশ ভ্রমণে 5 বছর কাটিয়ে এসে দেখলেন তার বয়স স্ত্রীর বয়সের সমান হয়েছে। এখন বলেছে মহাকাশে যে ভ্রমণ করেছিল সে মহাকাশযানের বেগ কত? আপু একটু হ্যালো, তোমরা কি আছো? সরি ফর ইন্টারাপশন, আমি বাসে আছি তো একটু নয়েজ শোনা যাচ্ছিল। আর কি, আমরা শুরু করতে পারি। দেখো স্বামীর বর্তমান বয়স এখানে দেওয়া আছে, বর্তমান বয়স স্বামীর বর্তমান বয়স এখানে দেওয়া আছে 25 ইয়ার, আর স্ত্রীর বর্তমান বয়স সরি ফর ইন্টারাপশন, আমি বাসে আছি তো একটু নয়েজ শোনা যাচ্ছিল। তো স্বামীর বর্তমান বয়স হচ্ছে 25 বছর এবং স্ত্রীর বর্তমান বয়স হচ্ছে 20 বছর। এখন স্বামী 5 বছর যখন মহাকাশে কাটিয়ে এসেছেন, তারপর দেখতে পান যে স্ত্রীর বয়সের সমান হয়েছে তার বয়স। এখন সে কত বেগে মহাকাশযানে ভ্রমণ করেছিল সেটা বের করতে বলেছে, অর্থাৎ মহাকাশযানের বেগ v ইকুয়ালস টু হোয়াট সেটা বের করতে বলেছে। এখন তুমি এখানে খেয়াল করো যে 5 বছর কেটে এসেছেন সেটা কে হিসাব করেছে? যে ব্যক্তিটা মহাকাশযানে গিয়েছিল, মানে হাজবেন্ড, ইনি হিসাব করেছেন, তাই না? তাহলে স্বামীর মানে পূর্বের বয়স, এটা যাওয়ার আগে যেটা ছিল, সরি এটা হচ্ছে বর্তমান না, এটা হচ্ছে পূর্বের বয়স, স্বামীর পূর্বের বয়স। আচ্ছা, এটা আমি প্রথম থেকে লিখে অনেকটা কাটাকাটি হয়ে গেল। এখানে স্বামীর পূর্বের বয়স কত ছিল? স্বামীর পূর্বের বয়স ছিল 25 বছর। স্বামীর পূর্বের বয়স ছিল 25 বছর, আর স্ত্রীর পূর্বের বয়স হচ্ছে 20 বছর। এখন স্বামী 5 বছর যখন মহাকাশযানে কাটিয়ে এসেছেন, সেটা কে হিসাব করেছেন? যে মহাকাশযানে ছিল, তার মানে হাজবেন্ড হিসাব করেছে। তার মানে
হাজবেন্ড হিসেবে তার বর্তমান বয়স কত? স্বামীর বর্তমান বয়স স্বামীর বর্তমান বয়স স্বামীর বর্তমান বয়স হয়েছে 25 প্লাস 5 মানে কত? 30 ইয়ার, 30 বছর বয়স পূর্ণ হয়েছে। সেটা কে হিসাব করেছিল? তার স্বামী হিসাব করেছিল। এখন স্ত্রীর বয়সের সমান হয়েছে, 5 বছর কাটে এসে দেখলেন তার বয়স স্ত্রীর বয়সের সমান হয়েছে। তার মানে দেখো স্ত্রীর বয়সও কত হতে হবে? 30 হতে হবে, তাহলে স্বামীর বয়সের সমান হবে। তার মানে দেখো ও 5 বছর কাটাইছে মহাকাশে, স্ত্রীর বয়স 30 বছর হয়েছে, মানে যে তার স্ত্রী ছিল সে পৃথিবীতে বসে 10 বছর সময় কাটাইছে। অর্থাৎ যে মহাকাশে ভ্রমণে ছিল তার সময়টা কম গিয়েছে, কারণ তার ঘড়ি ধীরে চলছিল, সে একটা গতিশীল প্রসঙ্গ কাঠামোতে ছিল সেই কারণে। তো স্বামীর বর্তমান বয়স হচ্ছে 30 ইয়ার। এখন বলা হয়েছে যে এই 5 বছর পরে এসে দেখলো যে তার বয়স স্ত্রীর বয়সের সমান হয়েছে। তো স্ত্রীর বর্তমান বয়সও কত? 30 বছর। স্ত্রীর বর্তমান বয়সও 30 বছর। তার মানে স্বামী কাটিয়েছেন কত বছর? স্বামী কাটিয়েছেন 5 বছর। আর স্ত্রী কাটিয়েছেন কত বছর? স্ত্রী কাটিয়েছেন, দেখো আগে ছিল 20 বছর, এখন হচ্ছে 30 বছর, মানে কত? 10 বছর। এখন বের করতে বলেছে মহাকাশ যানের বেগ কত ছিল। এখন আমি বলেছি যে যেটা হচ্ছে বড় সেটা হচ্ছে টি, আর যেটা ছোট সেটা হচ্ছে টি নট। তাহলে বড় কোনটা? 10 বছর, তাহলে এটা হচ্ছে টি। আর ছোট কোনটা? সেটা হচ্ছে 5 বছর, সেটা হচ্ছে টি নট। তাহলে এখন আমরা টি আর টি নটের ভিতর রিলেশন জানি। টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মানে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই টি। এখন আমরা যদি উভয় পক্ষকে বড় করি তাহলে এই পাশে থেকে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। টি নট এর ভ্যালু কত? 5 ইয়ার, আর টি এর ভ্যালু হচ্ছে 10 বছর। তাহলে আসো এবার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এর ভ্যালু কত পাচ্ছি? 1 ডিভাইডেড বাই 2। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা ইকুয়ালস টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা ইকুয়ালস টু কত পাচ্ছি? 1 ডিভাইডেড বাই 2। 1 ডিভাইডেড বাই 2, 1 থেকে 1 ডিভাইডেড বাই 2 বাদ দিলে 1 ডিভাইডেড বাই 2। তাহলে ভি ডিভাইডেড বাই সি এটা ইকুয়ালস টু রুট ওভার 1 ডিভাইডেড বাই 2। তার মানে যেটা পাচ্ছি আমরা ভি ডিভাইডেড বাই সি এটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট 2। তাহলে 1 ডিভাইডেড বাই রুট 2 এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই রুট 2 এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই রুট 2 0.70। তার মানে ভি ডিভাইডেড বাই সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? ভি ডিভাইডেড বাই সি এর ভ্যালু পাচ্ছি 0.70। তার মানে ভি বেগ কত? 0.70 সি, অর্থাৎ আলোর বেগে 0.7 ভাগ বেগে মহাকাশ যানটি ভ্রমণ করছিল। অর্থাৎ অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বার 0.70, মানে 0.75 এর কাছাকাছি। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা আমি আরেকবার একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। এটা খুবই শর্টকাটে কিভাবে করবা তোমরা একটা জিনিসে খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে তোমার বেগ বের করতে বলেছে ভি ইকুয়ালস টু হোয়াট। তাহলে এটা বের করতে হলে তোমার কি লাগবে? এটা বের করতে হলে তোমার টি এর মান আর টি নট এই দুইটার মান জানা লাগবে, এই দুইটার মান জানা লাগবে। এখন তুমি দেখো যে বলেছে মহাকাশ ভ্রমণে 5 বছর কাটিয়ে পৃথিবীতে ফেরত এসেছেন স্বামী, আর আসার পর স্ত্রীর বয়সের সমান হয়েছে। তাহলে স্বামীর বয়স কত হচ্ছে? 30 বছর। স্বামীর বয়স কত হচ্ছে? 5 বছর কাটা আসলে 30 বছর, আর স্ত্রীর বয়সের সমান হয়েছে, তার মানে স্ত্রীর বয়সও কত? 30 বছর। তার মানে এখন তুমি 25 থেকে 30 বাদ দাও, তাহলে স্বামী কাটিয়েছেন 5 বছর, আর 20 থেকে 30 বাদ, মানে 30 থেকে 20 বাদ দিলে 10 বছর, স্ত্রী কাটিয়েছেন 10 বছর। মানে পৃথিবীতে সময় অতিবাহিত হয়েছে 10 বছর, আর রকেটে 5 বছর। তাহলে ছোট সময় যেটা সেটার ভ্যালু হচ্ছে টি নট, আর বড় সময় যেটা সেটার ভ্যালু হচ্ছে টি। তাহলে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 10 বছর, আর টি নট এর ভ্যালু কত? 5 বছর। শেষ। আশা করি বুঝতে পারছো।
এই দুইটার ভ্যালু যদি জানি তাহলে আমাদের এখানে ইকুয়েশনে বসে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এই ইকুয়েশনে বসালেই আমাদের ম্যাথ হয়ে যাবে। অলরাইট, বুঝতে পারছো কি তোমরা? আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভরের আপেক্ষিকতা। ওই যে প্রথমে বললাম ভরটাও ধ্রুবক না, একমাত্র ধ্রুবক পুরো ইউনিভার্সে, সেটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই জিনিসটা শুধুমাত্র কনস্ট্যান্ট, তাছাড়া অন্য কোনো জিনিসই কনস্ট্যান্ট নয়। তো ভরের আপেক্ষিকতা এখানে আগের মতোই, এটা হচ্ছে তোমার স্থির প্রসঙ্গ কাঠামো, এটাকে ধরছি আমরা কি স্থির প্রসঙ্গ কাঠামো, আর এটাকে আমরা ধরছি গতিশীল প্রসঙ্গ কাঠামো। গতিশীল প্রসঙ্গ কাঠামো। এখন কোন একটা বস্তু, ধরো একটা বস্তু এখানে রকেটে আছে, সেম বস্তুটা পৃথিবীর উপরও আছে। তো এটা স্থির প্রসঙ্গ কাঠামোতে এই বস্তুটার ভর হচ্ছে m0, আর গতিশীল প্রসঙ্গ কাঠামো অর্থাৎ তোমার রকেটে এই বস্তুটার ভর হচ্ছে m। এখন কি হবে, এখানে m এর ভ্যালুটা, মানে যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে কি হবে, আলোর বেগের সাথে তুলনায় বেগে গতিশীল বস্তুর ভর তার স্থির ভরের তুলনায় বেশি হয়। অর্থাৎ গতিশীল প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর ভর, সেম বস্তু, মানে এই বস্তুটা পৃথিবীতে ছিল, সে বস্তুটার ভর ছিল m0, এখন এই বস্তুটাই রকেটের উপর আছে, এই বস্তুটার ভর হবে m, এন্ড কোনটা বড় হবে কোনটা ছোট হবে, m ইজ গ্রেটার দেন m0। তার মানে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সেম বস্তুর ওয়েট কি হয়ে যায়, বেড়ে যায়। এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। আপেক্ষিক বলতে বোঝাচ্ছে আপেক্ষিকতার মানে বিষয়টা কি, মানে একজনের সাপেক্ষে এক এক রকম। অর্থাৎ এই গতিশীল অবস্থায় তার ভর একরকম, স্থির প্রসঙ্গ কাঠামোতে তার ভর আরেক রকম। তোমার এই যে আপেক্ষিকতার তত্ত্ব যখন দিয়েছিলেন আইনস্টাইন, তখন সাধারণ মানুষজন তো এটা বুঝতে, সাধারণ মানুষের তো এটা বোধগম্য বিষয় না, এটা একটু টাফ বিষয়। ওনারা কেউ যদি কাউকে যদি বলো যে সময় কনস্ট্যান্ট না, একজন গতিশীল প্রসঙ্গ কাঠামোতে আছে, তার সময় কি হবে, তার সময় ধীরে ধীরে চলবে। আর যে স্থির প্রসঙ্গ কাঠামোতে আছে তার সময় দ্রুত চলবে গতিশীল প্রসঙ্গ কাঠামোর থেকে। তার মানে যে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে আছে তার তার বয়স কমে যাবে স্থির প্রসঙ্গ কাঠামোর ব্যক্তির চাইতে। এটা তুমি যদি কাউরে বলো বিশ্বাস করতে চাইবে না, তো কেমনে হয় কিভাবে হয় এটা বলবে। তো সাধারণ মানুষজনকে এটা তো বোঝানো কঠিন ছিল। তো আইনস্টাইনকে একদিন প্রশ্ন করেছিল যে আচ্ছা মানে এই যে আপেক্ষিকতার তত্ত্ব, এটা তো বুঝি না, এটা অনেক কঠিন মনে হয়, এটা কি খুব সহজভাবে বোঝানো যায় না? তো আইনস্টাইন এভাবে বলেছিল যে মনে করেন যে আপনি একটা প্রদীপের উপর হাত দিয়ে আছেন, সে প্রদীপটা জ্বলছে, একেবারে খুব কাছাকাছি হাত দিয়েছেন আগুনের একেবারে উপরে, আপনার হাতে প্রচন্ড হিট আসতেছে, আপনি মানে হাত সরিয়ে নেওয়ার উপক্রম, কিন্তু আপনাকে ওখানে ধরে রাখতেই হচ্ছে। তাহলে আপনি 1 মিনিট সময় যদি অতিবাহিত করেন, আপনার মনে হবে 1 মিনিট 1 ঘন্টার মতো। ঠিক আছে, আপনার হাত পুড়ে যাচ্ছে কিন্তু আপনি ওখান থেকে হাত সরাতে পারছেন, আপনি 1 মিনিট যদি ওখানে ধরে রাখেন আপনার মনে হবে 1 মিনিট 1 ঘন্টার মতো। কিন্তু আপনি যদি আপনার সুন্দরী বান্ধবীর পাশে বসে থাকেন তাহলে 1 ঘন্টা মনে হবে 1 মিনিটের মতো, খুব দ্রুত চলে গেল। মানে আপেক্ষিক, এক একজনের সাপেক্ষে এক এক রকম। খুব সহজে ভাবে বুঝাইছিল, বাট মানে বিষয়টা এভাবে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে গতির সাপেক্ষে। গতিশীল প্রসঙ্গ কাঠামোতে একরকম, স্থির প্রসঙ্গ কাঠামোতে আরেক রকম। অলরাইট, তো এখানে আমরা বুঝতে পারছি যে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সেম বস্তুর ভর কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা ধরছি m। আর স্থির প্রসঙ্গ কাঠামোতে সেটা হচ্ছে m0। এম আর m0 এর ভিতর সম্পর্ক কি, যেহেতু m বড় হয়ে যাচ্ছে
তার মানে এম ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে ভরের আপেক্ষিকতার ফর্মুলা। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামোটা যে বেগে গতিশীল। তো আমরা ধরছি রকেটটার বেগ হচ্ছে ভি সামনের দিকে। তো এখানেও আমাদের এখানে জাস্ট যে জিনিসটা নিয়ে প্যাচ লাগে এই সকল ম্যাথে, এই সকল ম্যাথ খুবই সিম্পল। যেটা নিয়ে প্যাচ লাগে সেটা হচ্ছে কোনটা এম আর কোনটা এম নট। দেখো এমটা কি? বড়। এম কি? এটা হচ্ছে বড়। যেটা বড় ভর সেটা হচ্ছে এম, আর এম নট এটা কি? ছোট ভর। যেটা ছোট ভর প্রশ্নে দেওয়া আছে সেটা ধরবো এম নট, আর যেটা বড় ভর সেটাকে ধরবো আমরা এম। তাহলে হয়ে যাবে। এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি। স্লাইডে আবার এই প্রশ্ন চলে আসছে। ভর রিলেটেড একটা ম্যাথ দিয়েছিলাম, এই প্রশ্ন চলে আসছে সেই জায়গায়। আচ্ছা, ভর রিলেটেড ম্যাথ একটা আমি পরে সলভ করাচ্ছি। মানে সেম একই রকম ম্যাথ। আগে যে দুইটা ম্যাথ করলাম না, টি টি নট জানলে তোমার ভি বের করা যায়, বেগ জানলে টি টি নট বের করা যায়, এগুলো বের করা যায়। সেম টাইপেরই ম্যাথ। আমরা যদি আগের ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করে থাকি, এগুলো আগে যে দুইটা ম্যাথ করালাম সময়ের আর দৈর্ঘ্যের, ভরের ক্ষেত্রেও মানে সেম ধরনের ম্যাথই চলে আসে। তোমার এম এম নটের মান দিবে, বলবে যে মহাকাশযানের দৈর্ঘ্য, মহাকাশযানের বেগ কত, বেগের মান দিয়ে বলবে যে ভর কত বৃদ্ধি পায়, এরকম। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, আমরা এবার নেক্সট টাইপ চলে যাচ্ছি, আমাদের টাইপ থ্রি। টাইপ থ্রি হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক সংক্রান্ত। আমাদের ক্লাস কি চলছে? হ্যাঁ, চলছে। তো আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক সংক্রান্ত, এটা হচ্ছে আমরা এখন আমরা অত কোথা থেকে কিভাবে আসে সেগুলো জানতে যাব না। আমরা জাস্ট ফর্মুলা পড়ব, ফর্মুলার পরিচয়গুলো জানবো, কোনটা কি ফর্মুলাতে বোঝাচ্ছে, জাস্ট এইটুকুই। তো এম নট ভরের কোন একটি বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে যদি রূপান্তর করা হয়, তাহলে সেখান থেকে যে শক্তি পাওয়া যাবে সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। এটাকে বলা হয় ভর শক্তি সম্পর্ক। ভর শক্তি সম্পর্ক অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা, যে মানে ভর শক্তির একটা রূপ এখান থেকে দেখানো হয়েছে। কোনো বস্তুর ভর শক্তির একটা রূপ, এটা দেখানো হয়েছে। তোমরা যদি বিগ ব্যাং নিয়ে একটু ঘাটাঘাটি করো, বিগ ব্যাং এর পর কিভাবে ইউনিভার্স তৈরি হয়েছে, তাহলে এগুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবে। আমরা অত ডিপে যাব না। তো এম নট ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করলে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। তো এম নট যেটা, এটাকে আমরা ধরছি স্থির ভর। এটা কি? স্থির ভর। আমরা দেখো এম নটটাকে কি ধরেছিলাম? স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষের ভর। তো এখানে স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে এম নট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্থির ভরটা দেওয়া আছে, মানে স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ভরটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্থির ভরের জন্য শক্তি, স্থির ভরের জন্য শক্তি। তো এখন আলোর বেগের কাছাকাছি বেগে যদি গতিশীল হয়, সেক্ষেত্রে আলোর বেগের কাছাকাছি বেগে যদি গতিশীল, আলোর বেগের কাছাকাছি বেগ, এ বেগে যদি গতিশীল হয়, তাহলে বস্তুর ভর কি হয়ে যাবে? এ বেগে গতিশীল, তাহলে বস্তুর ভর হবে তখন গতিশীল ভর। গতিশীল ভর, গতিশীল ভর, গতিশীল ভরটা কি? বেড়ে যায়, সেটাকে আমরা ধরলাম এম। তাহলে সেই ক্ষেত্রে শক্তির যে ইকুয়েশনটা আসবে সেটা কি আসবে? শক্তির ইকুয়েশনটা আসবে ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। আগে ছিল এম নট ভর, তাহলে এম নট সি স্কোয়ার ছিল, এখন কি? এখন ভর এম, তাহলে এখন এম সি স্কোয়ার। আচ্ছা, এবার আসো বস্তুর গতিশক্তি। বস্তুর গতিশক্তি,
গতিশক্তি ইকুয়ালস টু কি? গতিশক্তি ইকুয়ালস টু হচ্ছে, দেখো বস্তু যখন গতিশীল হয়েছে, এটা হচ্ছে মোট শক্তি ইকুয়ালস টু এমসি স্কোয়ার। যখন বস্তু গতিশীল হয়েছে তখন এই শক্তি, আর আগে শক্তি কি ছিল? এম নট সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার গতিশীল অবস্থায় শক্তি। এটা কি? গতিশীল অবস্থায় শক্তি, মানে এটা বুঝতে পারছি আমরা মোট শক্তি। আর এটা ছিল স্থির অবস্থায় শক্তি। এটা কি ছিল? বস্তু যখন স্থির ছিল তখন স্থির অবস্থায় শক্তি, বস্তু স্থির অবস্থায় শক্তি। তাহলে স্থির অবস্থায় যে শক্তি, সেখান থেকে যদি আমরা মোট শক্তি থেকে স্থির অবস্থায় যে শক্তি সেটা যদি বাদ দিই তাহলে কি পাবো? গতিশক্তি পাবো। গতিশীল অবস্থায় যে শক্তি সেটাই তো কি? গতিশক্তি। তাহলে মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, আর স্থির অবস্থায় শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার। তাহলে গতিশক্তি ই কে, এটা ইকুয়ালস টু কি হবে? আমরা যে স্থির অবস্থায় শক্তি সেটাকে ধরছি আমরা ই নট। ই কে, গতিশক্তি ই কে, এটা ইকুয়ালস টু কি হবে? ই মাইনাস ই নট। ইটা কত? ইটা হচ্ছে এম সি স্কোয়ার। আর ই নট কি? ই নট হচ্ছে এম নট সি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা। ই কে ইকুয়ালস টু আমরা যদি এম মাইনাস এম নট সি স্কোয়ার যদি কমন নিই তাহলে এম মাইনাস এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। আচ্ছা, বস্তুর শক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। তো বস্তুর শক্তি যেটা, সেটাকে আমরা প্রকাশ করছি ই দ্বারা, আর ভরবেগ এটাকে আমরা প্রকাশ করছি পি দ্বারা। তো বস্তুর ভরবেগ এবং গতিশক্তির ভিতর সম্পর্ক রিলেটেড যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ই ইকুয়ালস টু স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখো বাবারা, শোনো আমি ভালো করে বুঝে বলি, এগুলো কিন্তু অনেক কাহিনী করে আসে, এগুলো তোমাদের এখন পড়তে যাওয়ার দরকার নেই, একেবারে দরকার নেই। ওগুলো পড়ে খালি সময় নষ্ট হবে। জাস্ট তোমাদের এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে এখন পরীক্ষায় বসাতে টাফ। তোমার পরীক্ষায় বসে দেখবা যে এই ফর্মুলাগুলো মাথায় নেই। তো এইগুলো বারবার রিভিশন দিয়ে মাথায় রাখতে হবে, আর কোনটা কি সেটা বুঝতে হবে। আর এই মেন জিনিস হচ্ছে এগুলো প্রয়োগ করে বেশি থেকে বেশি প্রবলেম সলভ করা, ঠিক আছে? তো বস্তুর শক্তি ও ভরবেগের ভিতর সম্পর্ক হচ্ছে স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই সূত্র থেকে আমরা দেখতে পাই কোনো কণার স্থির ভর শূন্য হলেও তার ভরবেগ থাকে। কোনো কণার স্থির ভর যদি শূন্য হয় তবুও তার ভরবেগ থাকে। এই যে ফোটন কণা আসলে কি? ফোটন কণা হচ্ছে আলোর, মানে আমাদের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা হচ্ছে একটা তত্ত্ব আছে যে তড়িৎচুম্বকীয়, এটা তরঙ্গ। আবার এটা একটা তত্ত্ব আছে যে সেটা হচ্ছে যে আলোটা আছে সেটা হচ্ছে কণার সমষ্টি। আলোর দুইটা ধর্ম আছে, একটা কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো কণা ধর্ম বলে আলো হচ্ছে ফোটন কণা দ্বারা তৈরি, আর তরঙ্গ ধর্ম বলে এটা হচ্ছে কোনো কণা না, এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা বলে। ঠিক আছে? তো এখানে মানে আমাদের কোনটা সত্য? আসলে দুটোই সত্য। আলোর দুইটা ধর্মই আছে, আলোর দ্বৈত নেচার, মানে ডুয়াল নেচার। একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো কণা ধর্ম এখানে এসে আলোর যে কণাটা সেটাকে বলা হয় ফোটন কণা। তো ফোটন কণার স্থির ভর হচ্ছে শূন্য। এখন ভর যদি শূন্য হয়, ফোটন কণার স্থির ভর শূন্য, এটা হচ্ছে আলোর কণা। ফোটন কণার স্থির ভর যদি শূন্য হয় তাহলে এম নট ইকুয়ালস টু কি? 0। তাহলে ভর বেগ কতর কথা? 0-র সাথে দেখো এম নট ইন্টু ভি, এটা হচ্ছে কি? ভর বেগ। তাহলে 0 ইন্টু ভি, এটা যদি করো তাহলে তুমি 0ই পাবা। অর্থাৎ ফোটন কণার ভর বেগ কত পাওয়ার কথা? 0 পাওয়ার কথা। কিন্তু এগুলো জাস্ট আমাদের যে ফর্মুলাগুলো আমি লিখলাম এমভি, এটা হচ্ছে তোমার সনাতন পদার্থবিজ্ঞানের একটা ফর্মুলা। এটা হচ্ছে সনাতন পদার্থবিজ্ঞানের ফর্মুলা। এটা উচ্চ গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে খাটবে না। উচ্চ গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে এটা খাটবে না। উচ্চ গতিশীল বস্তুর ক্ষেত্রে কেন খাটবে না? কারণ এখানে আমাদের উচ্চ গতিশীল বস্তুর ক্ষেত্রে এই যে আপেক্ষিকতা, এটা অনেক ফ্ল্যাকচুয়েট করে। ঠিক আছে? অনেক ফ্ল্যাকচুয়েট করে। তো ফোটন কণা এটা তো প্রায় আলোর বেগ, মানে এটা ফোটন কণাই তো আলো, তাই না? ফোটন কণাই আলোর বেগে চলে। তো এটা কোয়ান্টাম পার্টিকেল। তো কোয়ান্টাম পার্টিকেলগুলোর ক্ষেত্রে ওই সকল সূত্র প্রযোজ্য নয়। তো আমরা ওই সূত্র অনুযায়ী আমরা দেখতে পাই যে ফোটন কণার যে স্থির ভর সেটা শূন্য, তাহলে ভরবেগ শূন্য হওয়ার কথা। কিন্তু ভরবেগ
ফোটন কণার শূন্য নেয়, এটারও ভরবেগ থাকে, সেই ভরবেগটা হচ্ছে পি ইকুয়ালস টু, এর ভরবেগ হচ্ছে পি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই সি। ফোটন কণার ভরবেগ পি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই সি। ই হচ্ছে শক্তি আর সি কি, সি হচ্ছে আলোর বেগ। পি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই সি। আরেকটা সূত্র আছে পি ইকুয়ালস টু, মানে ভরবেগ পি ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এটা ওখান থেকে আর কি আসে, ই ডিভাইডেড বাই সি ফর্মুলা থেকে আসে। আমি এক ধাপে করে দেখাই, ঠিক আছে, এটা বেশি সময় লাগবে না। ই ইকুয়ালস টু কি, ই ইকুয়ালস টু হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, আর এখানে সি হচ্ছে নিচে থাকলো ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড ল্যামডা। কিভাবে আসলে এটা, এটা তোমরা আই গেস জানো। ই ইকুয়ালস টু এইচ এফ, এফ কি ফ্রিকোয়েন্সি, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি সি ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ এখানে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে এনার্জির ইকুয়েশন। তাহলে এনার্জি উপরে এটা লিখলাম এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে সি আর সি যদি কাটাকাটি করি, তাহলে এখানে পি অর্থাৎ ভরবেগ, এটা ইকুয়ালস টু কি পাবো, ভরবেগ পি ইকুয়ালস টু পাবো এইচ ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, তো এখানে ভরবেগের ইকুয়েশন দুইটা, অর্থাৎ কোনো বস্তুর ভর যদি শূন্য হয় তাহলে কি থাকবে, তার এনার্জি কি এম নট। তোমার কোনো বস্তু ভর যদি শূন্য হয়, স্থির ভর যদি শূন্য হয়, তার ভরবেগ থাকবে, সেটা কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে। ঠিক আছে, কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে। তো এখানে আমরা কি কি পড়লাম, আমরা এখানে পড়লাম এম নট ভরে কোনো বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করলে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। এম নটটা হচ্ছে স্থির ভর, তাহলে এখানে স্থির অবস্থায় শক্তি, কোনো বস্তু স্থির অবস্থায় শক্তি হচ্ছে ই নট ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকলে সেই বস্তুটার ভর কি হয়ে যায়, এম হয়ে যায়, মানে বেড়ে যায়, সেক্ষেত্রে শক্তি হচ্ছে ইকুয়ালস টু এম সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গতিশীল অবস্থায় শক্তি। এখন বস্তুর গতিশক্তি, গতিশক্তি ইকুয়ালস টু আমরা বলতে পারি গতিশীল মোট শক্তি, এটা হচ্ছে মোট শক্তি, সরি এটা হচ্ছে মোট শক্তি, কোন বস্তুর মোট শক্তি। এখন গতিশক্তি ইকুয়ালস টু কি, মোট শক্তি মাইনাস স্থির অবস্থায় শক্তি। তাহলে মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, স্থির অবস্থার শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বস্তুর গতিশক্তির ফর্মুলা ইকুয়ালস টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে এগুলা। বস্তুর শক্তি ভরবেগের ভেতর সম্পর্ক ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি টু দি পাওয়ার 4। এই যে এখান থেকে বস্তুর, যদি এখান থেকে আমরা মানে এই কথাটা প্রতিপাদন করে নিয়ে আসতে পারি। দেখো আমি দেখাতে চাচ্ছিলাম না, কারণ এগুলো দেখাতে গেলে শুধুমাত্র আমি কি বলবো, এগুলো দিন শেষে তোমাদের এখন এগুলা জাস্ট সূত্র মুখস্থ করে ম্যাথ করা উচিত বেশি থেকে বেশি, তবু দেখলে একটি স্যাটিসফ্যাকশন একটু আসে। দেখো ই স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে এম নট এর ভ্যালু আমরা 0 দিলাম ইন্টু সি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা কি পাবো, ই স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি বড় কাটা দিই তাহলে ই ইকুয়ালস টু কি পাবো, ই ইকুয়ালস টু আমরা পাবো পিসি, ইকুয়ালস টু পিসি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই সি। তো এই কারণে বলছে যে তোমার স্থির ভর যদি শূন্য হয়, যেমন ফোটনের স্থির ভর শূন্য, অর্থাৎ এম নটের মান কত, শূন্য। ফোটনের এম নট এর ভ্যালু কত, শূন্য। স্থির ভর যদি তোমার শূন্য হয়, তবুও দেখো ভরবেগ ই ডিভাইডেড বাই সি। তাহলে স্থির ভর যদি শূন্য হয় তবুও তার এনার্জি তো আছে, কোয়ান্টাম পার্ট ফোটনের এনার্জি তো আছে। সে এনার্জিকে তোমার যদি ইয়ে দিয়ে ভাগ করো, আলোর বেগ দিয়ে ভাগ করো, তাহলে একটা ভ্যালু পাচ্ছ ভরবেগের। অর্থাৎ কোনো একটা কণার স্থির ভর শূন্য হলেও তার ভরবেগ শূন্য নয়। তো এটা আমরা লক্ষ্য করতে পারি কোয়ান্টাম পার্টিকেল গুলোর ক্ষেত্রে। তো আমাদের এখান থেকে ফর্মুলা গুলো জাস্ট মাথায় রাখতে হবে, কোনটা কিসের ফর্মুলা, এগুলোর ভিতর সম্পর্ক, এগুলো জাস্ট মাথায় রাখতে হবে, তাহলে হবে। বুঝতে পারছো? আমাদের ক্লাস কি চলছে? আমাদের ক্লাস কি চলছে? হ্যাঁ চলছে অলরেডি, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ক্লাস কি চলছে?
অলরাইট, দেখো আমরা যে কনসেপ্টটা পড়লাম সেই রিলেটেড একটা ম্যাথ। এখানে কি বলেছে, একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে এর স্থিতি শক্তির 3 গুণ পাওয়া গেল। মোট শক্তি পরিমাপ করে এর স্থিতি শক্তির 3 গুণ পাওয়া গেল। বস্তুর গতি কত? বস্তুর গতি কত মানে কি, এখানে বেগ বের করতে বলছে। বেগ v ইকুয়ালস টু হোয়াট? তো এখানে মোট শক্তিকে আমরা ধরি কি, মোট শক্তিকে আমরা ধরি ই, আর স্থিতি শক্তিকে আমরা ধরি, স্থিতি শক্তি এটাকে ধরি আমরা ই নট। তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে মোট শক্তি স্থিতি শক্তির 3 গুণ, মানে ই ইকুয়ালস টু 3 ই নট, এটা বলা আছে। বলেছে বস্তুর গতি কত। এখন আমরা একটা ফর্মুলা পড়লাম ই কে, এটা ইকুয়ালস টু ই মাইনাস 3 ই মাইনাস ই নট, ই মাইনাস ই নট, এটা আমরা পড়লাম। ই কে ইকুয়ালস টু ই মাইনাস ই নট। তাহলে ই কে ইকুয়ালস টু ই কে ইকুয়ালস টু ই এর ভ্যালু কত দেওয়া আছে, মানে মোট শক্তি, সেটা হচ্ছে 3 ই মাইনাস ই নট। এটা আমরা বলতে পারি মোট শক্তি হচ্ছে স্থিতি শক্তি 3 গুণ। তাহলে ই কে এটা ইকুয়ালস টু আমরা এখানে কি পাবো, 2 ই নট, এটা পাবো। এখন ই কে এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার, সে বস্তুটার ভর এবং তার বেগের বর্গ, গতিশক্তির সূত্র। ই নট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এম সি স্কোয়ার। আচ্ছা, সে বস্তুটার ভর ইন্টু বেগের বর্গ, সে বস্তুটার ভর, স্থির অবস্থায় ভর এবং বেগের বর্গ, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে এম নট উভয় পক্ষ থেকে যদি কাটাকাটি করি, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি থাকে, ভি স্কোয়ার ইকুয়ালস থাকে 4 সি স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি ভি ইকুয়ালস টু পাচ্ছি আমরা 2c। এটা তো আসলে পসিবল না, আমাদের কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা ঠিক আছে কিনা ভ্যালুগুলো আমি একটু দেখি জাস্ট। আই গেস আমি কোশ্চেনটা একটু তুলতে ভুল করছি, ঠিক আছে। গিভ মি 2 মিনিটস। ও অলরাইট, এটা আর কি এভাবে এভাবে যদি সলভ করতে যায় তাহলে আমাদের হবে না। এটা আসলে এভাবে হবে না কেন, আমি দেখাচ্ছি। আমাদের এখানে কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা হচ্ছে বস্তুর গতি কত, ভি কত। দেখো, তা আমাদের এই কোশ্চেনটা কি রিলেটেড করেছে জানো, আমাদের এই কোশ্চেনটা করেছে যে ওইরকম আমরা রকেটের বেগ বের করলাম যেমন, ওই রিলেটেড কোশ্চেন করেছে। অর্থাৎ মানে আমাদের কি দেওয়া থাকতো, টি দেওয়া থাকতো আর টি নট দেওয়া থাকতো। তাহলে টি ইকুয়ালস টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এই ফর্মুলা থেকে আমরা ভি এর মান বের করতাম, যেমন ওইরকম ম্যাথ দিয়েছে এটা, ঠিক আছে, ওইরকম ম্যাথ দিয়েছে। তো এখানে ই ইকুয়ালস টু 3 ই নট, দেখো ই আর ই নটের ভিতর সম্পর্ক আমরা এখান থেকে পেয়েছি। তাহলে ই ডিভাইডেড বাই ই নট এটা ইকুয়ালস টু কত, ই ডিভাইডেড বাই ই নট ইকুয়ালস টু 3। এখন দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম এম ইকুয়ালস টু এম নট, ভরের আপেক্ষিকতা অনুসারে এম ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন এখানে উভয় পক্ষকে যদি আমরা সি স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে এ পাশে এম সি স্কোয়ার আর এখানে কি এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা পাই। তাহলে এম সি স্কোয়ার এটা 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 কি, এটা হচ্ছে গতিশীল অবস্থায় ভর, গতিশীল অবস্থায় শক্তি, মানে মোট শক্তি, এটা মোট শক্তি বোঝাচ্ছে। মোট শক্তি, গতিশীল অবস্থায় শক্তি, মোট শক্তি এম সি স্কোয়ার
আর এম নট সি স্কোয়ার এটা হচ্ছে স্থির শক্তি ই নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন এখান থেকে আমরা ভি বেগ বের করতে পারবো, তাই না? অর্থাৎ ই ডিভাইডেড বাই ই নট। আমাদের ওই যে আপেক্ষিকতার যে ম্যাথগুলো করলাম ওই রিলেটেড ম্যাথ, ঠিক আছে? ই ডিভাইডেড বাই ই নট। আচ্ছা, আমরা ই নট ডিভাইডেড বাই ই যদি করি তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন সুবিধা হবে। তা এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এটার পর একবারে বর্গ করে দাও, তাহলে পাশে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা থাকে। এন্ড ই নট ডিভাইডেড বাই ই এটা কি 1 ডিভাইডেড বাই 3, এরপর স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা ইকুয়ালস টু কি পাবো আমরা, ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা ইকুয়ালস টু পাবো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 9। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা ইকুয়ালস টু, এখানে 9 যদি লসাগু নাও তাহলে এখানে কত থাকে, 9 মাইনাস 1 মানে 8। তাহলে ভি ডিভাইডেড বাই সি এটা ইকুয়ালস টু রুট ওভার 8 ডিভাইডেড বাই 3। রুট ওভার 8 মানে কত, 2 রুট ওভার 2 ডিভাইডেড বাই এটা 9, 2 রুট ওভার 2 ডিভাইডেড বাই 3। তাহলে ভি এটা ইকুয়ালস টু কি, ভি এটা ইকুয়ালস টু 2 রুট ওভার 2 ডিভাইডেড বাই 3 সি। এটা হচ্ছে বস্তুর গতি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। ফোটনের শক্তি, এটা আমরা এটা খুবই মানে অনেক জায়গায় আলোচনা করা হয়েছে, কেমিস্ট্রিতে অনেক জায়গায় আলোচনা করা হয়েছে, ফিজিক্সে তোমার যে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে একটা চ্যাপ্টার আছে সেখানে আলোচনা করা হয়েছে। তো এগুলো আশা করি জানো। তবে একবার দেখাই, ফোটন যেটা সেটা মানে আলোর যে কণা সেটাকে বলা হয় ফোটন কণা, ঠিক আছে? তো ফোটন কণা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর কণাটা হচ্ছে ফোটন কণা। ফোটন কণা আলোর বেগে চলে, অর্থাৎ আলোর বেগ কত, সি, অর্থাৎ সি বেগে এটা চলে। এর স্থির ভর হচ্ছে 0। এর স্থির ভর কত, 0। এম নট ইকুয়ালস টু 0, এর স্থির ভর 0। এটি চার্জহীন আলোর কণা তরঙ্গের, এটি চার্জহীন মানে ফোটন কণাটা চার্জহীন। তো আলোর যে কণা, আলোর এই আলোর কি আছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, দুইটা ধর্ম আছে যেটা আমি আগে বললাম। কণা ধর্ম যেটা সেটা আমরা তোমার কয়েকটা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি, যেমন ফটোতড়িৎ ক্রিয়া, তারপর এক্স রে ক্রিয়া, এগুলো দ্বারা আমরা কণা ধর্মটা প্রমাণ করতে পারি। আর তরঙ্গ ধর্মটা প্রমাণ করার জন্য যে গত ক্লাস যেটা নিয়েছিলাম ফিজিক্যাল অপটিক্সের মানে ভৌত আলোক বিজ্ঞানের, সেখানে আমরা ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এগুলো পড়েছিলাম। এই সকল ধর্ম দ্বারা তরঙ্গ ধর্ম প্রমাণ করা যায়। অর্থাৎ আলোর দুই ধরনেরই ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা তরঙ্গ ধর্ম। তো ফোটনের শক্তি এই টাইপে আমাদের যে জিনিসটা মাথায় রাখা দরকার, ফোটনের শক্তিটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তি। তো এফ কম্পাঙ্ক বিশিষ্ট কোনো ফোটনের শক্তি ই এটা ইকুয়ালস টু এইচ এফ। এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর এফ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। তো এখান থেকে আমরা কম্পাঙ্ক এফ এটা ইকুয়ালস টু জানি কি, এফ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কি, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা এফ এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এটা হচ্ছে ফোটনের শক্তির ফর্মুলা। দুইটা ফর্মুলা জাস্ট যদি আমরা মাথায় রাখি তাহলে হবে। এখানে একটা কোশ্চেন করেছে 1.75 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ ল্যামডার ভ্যালু কত সেটা আমাদের বের করতে বলেছে। এখানে এনার্জির ভ্যালুটা দিয়ে দিয়েছে, এনার্জি ই ইকুয়ালস টু কত দিয়েছে, 1.75 ইলেকট্রোভোল্ট। তো এখন ফার্স্ট অফ অল এটাকে আমরা যদি জুলে কনভার্ট করি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তো 1 ইলেকট্রোভোল্ট এটা ইকুয়ালস টু হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে 1.75 ইলেকট্রোভোল্ট মানে কত, 1.75 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 জুল।
তাহলে ই এটা ইকুয়ালস টু আমরা কত পাবো, ক্যালকুলেশন করো, 1.75 গুণন 1.6 গুণন 10⁻⁻19 ইকুয়ালস, তাহলে আমরা পাবো 2.8 ইন্টু 10⁻⁻19 জুল, এত ইলেকট্রোভোল্ট। তাহলে ই এর ভ্যালু দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে বলেছে। তাহলে ই ইকুয়ালস টু আমরা কি জানি, ই ইকুয়ালস টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে ল্যামডা ইকুয়ালস টু কি, ল্যামডা ইকুয়ালস টু এইচসি ডিভাইডেড বাই ই। তাহলে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 প্লাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু 10⁻⁻34। সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁸। আর এখানে শক্তিটার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 2.8 ইন্টু 10⁻⁻90। তাহলে ল্যামডা এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 গুণন 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2.8 ইন্টু 10⁻⁻19। যে অ্যান্সারটা আসছে আমাদের, অ্যান্সারকে যদি আমরা এটাতে কত ন্যানোমিটার আছে, অ্যান্সারকে যদি আমরা 10⁻⁻9 দ্বারা ভাগ করি তাহলে আমরা ন্যানোমিটার অ্যান্সার পাবো, ভাগ 10⁻⁻9। তাহলে এখানে 709 ল্যামডার ভ্যালু হচ্ছে 790 সরি 709.92 ন্যানোমিটার এটা আসছে। তাহলে অ্যান্সার কত, এটা প্রায় 710-এর কাছাকাছি না, 710-এর কাছাকাছি, 710 ন্যানোমিটারের কাছাকাছি। তাহলে অ্যান্সার কত, এই যে গ নাম্বারটা। ঠিক আছে, দেখছো আমি ভুল করতে লাগছিলাম যে 790 দাগাই ফেলতাম আমি। এই সাস্টের অপশনগুলো এরকম থাকে, একটা আর আরেকটা এমন ভাবে সাজানো থাকে যে তুমি খুব সহজে ভুল করবে, ট্র্যাপে পা দিবা। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। খুব ইম্পর্টেন্ট টপিক এটা, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত। তো আলোক তড়িৎ ক্রিয়া, এই ঘটনা দ্বারা আমরা আসলে বুঝতে পারি আলোর কণা ধর্ম আছে, এটা প্রমাণ করা যায় আলোক তড়িৎ ক্রিয়া দ্বারা। তো ফটো তড়িৎ ক্রিয়ার এই যে প্রিন্সিপাল, এটা দ্বারাই কিন্তু আমাদের সোলার প্যানেল তৈরি। ঠিক আছে, তো এটা কি আমরা একটু বুঝি, ফটো তড়িৎ ক্রিয়া কি বা আলো তড়িৎ ক্রিয়া কি। তো ফটো তড়িৎ ক্রিয়া এর ব্যাখ্যাটা দিয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পেয়েছিলেন কিন্তু আপেক্ষিকতা তত্ত্বের জন্য না, বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পেয়েছিলেন এই আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেওয়ার জন্য। ঠিক আছে, তো বুঝি আমরা। তো এটা ধরি কোন একটা মেটাল, তো মেটালে এগুলো হচ্ছে মেটালের ইলেকট্রন, এগুলো কি হয়েছে, বদ্ধ হয়ে আছে, মেটালের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে আছে। মেটালের তোমার মেটালিক বন্ড যেটা বলে আমরা, ধাতব বন্ধন, সেখানে আবদ্ধ ইলেকট্রন এগুলো। এখন এটার পর আলোক রশ্মি পড়লো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়লো এটার উপর। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ার পর এর একটা তো শক্তি আছে, সেই শক্তিটা আমরা ধরলাম ই শক্তির শক্তি কি, এর শক্তি হচ্ছে ই। এখন ই পরিমাণ এই শক্তি এই ইলেকট্রনগুলো কি করলো, শোষণ করলো। ইলেকট্রনগুলো ই পরিমাণ শক্তি শোষণ করলো। ইলেকট্রনগুলো ই পরিমাণ শক্তি শোষণ করার পর কি হলো, একটা পর্যায়ে
শক্তি শোষণ করে একটা পর্যায়ে এরা কি করলো, উত্তেজিত হলো, শক্তি এত পরিমাণ উত্তেজিত হলো যে পাত থেকে সেগুলো বের হয়ে গেল। ঠিক আছে, বন্ধনের মায়া ত্যাগ করে দ্বারা বের হয়ে গেল। এখন ইলেকট্রনগুলো যখন এখান থেকে বের হয়ে গেছে, এগুলো কি, এগুলো হচ্ছে মুক্ত, মুক্ত হয়ে গেল। ইলেকট্রনগুলো কি মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে একটা বেগ প্রাপ্ত হলো, ভি বেগ প্রাপ্ত হলো। তার মানে এখানে দেখো ইলেকট্রন এখানে এসে যে পরিমাণ শক্তি শোষণ করেছে, একটা পরিমাণ শক্তি শোষণ করেছে এবং একটা বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে ই এটাকে ধরছে আমরা কি, ফোটনের শক্তি। ফোটনের শক্তি মানে এটা কিসের শক্তি, ফোটনের শক্তি। আলো এসে পড়ছে, আলোটাই কি ফোটন কণা, তাই না? তাহলে এটা হচ্ছে ফোটনের শক্তি, ফোটনের শক্তি। ই নট নামে একটা আমরা ই নট পরিমাণ শক্তি এই ইলেকট্রনগুলো শোষণ করেছে, আমরা ধরলাম শোষণ করে বের হয়েছে। ই নট হচ্ছে, বা এটাকে ফাই বলা হয়, বইয়ের ভাষাতে যাই, এটা হচ্ছে ফাই পরিমাণ শক্তি এটা শোষণ করেছে। ফাই এটা হচ্ছে যে পরিমাণ শক্তি ইলেকট্রন শোষণ করার পর যে পরিমাণ শক্তি ইলেকট্রন শোষণ করার পর ধাতব পাত থেকে বের হয়েছে, ধাতব পাত হতে মুক্ত হয়েছে। এখন মুক্ত হয়ে এরা একটা বেগ প্রাপ্ত হয়েছে। তো এই বেগের জন্য যে শক্তিটা মুক্ত হয়েছে, মুক্ত হয়ে কি হয়েছে, বেগ প্রাপ্ত হয়েছে। মুক্ত হয়ে ভি বেগ প্রাপ্ত হয়েছে। তো এর ফলে আমরা বলতে পারি এখানে গতি শক্তি প্রাপ্ত হয়েছে একটা, তাই না? ভি বেগ প্রাপ্ত হলে সেটা গতি শক্তি প্রাপ্ত হবে, সেটা কি হাফ এম ভি স্কয়ার পরিমাণ, হাফ এম ভি স্কয়ার পরিমাণ। আর এখানে ফাই যে শক্তিটা সে পেয়েছে সেটা হচ্ছে কি, এই পরিমাণ শক্তি শোষণ করেছে। কোথা থেকে শোষণ করেছে? ফোটন থেকে শোষণ করে সে বের হয়েছে। তো এখানে আমাদের শক্তির নিত্যতা সূত্র যদি আমরা প্রয়োগ করি, শক্তির নিত্যতা সূত্র যদি এখানে প্রয়োগ করি, তাহলে যে পরিমাণ শক্তি তোমার ফোটন থেকে এসেছে সেটা হচ্ছে ই, এখান থেকে ফাই পরিমাণ শক্তি শোষণ করে বের হয়েছে ইলেকট্রনটা, তারপর একটা গতি শক্তি লাভ করেছে। তো এটাকে বলা হয় ইকে ম্যাক্সিমাম গতিশক্তি, কে ম্যাক্স। তো এখানে ই এটা হচ্ছে ফোটনের শক্তি। ফোটনের শক্তি কি, ই এফ এইচ এফ, এফ কি ফোটনের কম্পাঙ্ক, এফ কি, এফ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। এখানে যেটা আছে ফাইটা হচ্ছে যে পরিমাণ শক্তি শোষণ করেছে ইলেকট্রন। এখানে একটা ন্যূনতম পরিমাণ শক্তি একটা ধাতুর ক্ষেত্রে ন্যূনতম পরিমাণ শক্তি শোষণ করে ইলেকট্রন বের হয়। যেমন সিলভারের ক্ষেত্রে এক পরিমাণ শক্তি শোষণ করে বের হয়, আয়রনের ক্ষেত্রে একরকম হবে, অন্য ধাতুর ক্ষেত্রে আরেক রকম হবে। অর্থাৎ একটা স্পেসিফিক অ্যামাউন্টের শক্তি শোষণ করে ইলেকট্রন বের হবে। তার মানে ফাই এর মানটা একটা ধাতুর জন্য ফিক্সড, ঠিক আছে, একটা ধাতুর জন্য কনস্ট্যান্ট। তার মানে এখানে একটা ফ্রিকোয়েন্সি পাবো যেটা হচ্ছে সেই ধাতুর জন্য কনস্ট্যান্ট। তো এইখানে ফাই যেটা আমরা বলছি এটাকে বলা হয়, ফাইয়ের যে ফর্মুলাটা এটা হচ্ছে এইচ এফ নট। ফাই হতে এক ধরনের একটা শক্তি, কিন্তু এখানে এফ নট কেন বলা হচ্ছে? এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক মানে ফটো তড়িৎ ক্রিয়া হওয়ার জন্য ইলেকট্রনটা তো বের হতে হবে, তাই না? এখন এফ নট পরিমাণ যখন ফ্রিকোয়েন্সির দেওয়া হবে তখন ইলেকট্রনটা কি হবে, বের হবে। এটা একটা ধাতুর ক্ষেত্রে ফিক্সড, তাহলে এফ নট এর মানটা কি একটা ধাতুর ক্ষেত্রে ফিক্সড। তাহলে ফাই এটা ইকুয়ালস টু এইচ এফ নট প্লাস ই কে ম্যাক্সিমাম। তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার এটা বলতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এখানে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। তো এটা হচ্ছে এই যে তিনটা ফর্মুলা লিখলাম, তিনটা ফর্মুলা আসলে একই ফর্মুলা। এই তিনটা ফর্মুলা যদি আমরা মাথায় রাখি আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত, তাহলে আমাদের এই টাইপ থেকে আসা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো
পারা যাবে। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া কি? আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে কোনো ধাতুর উপর যখন বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়ে, তখন সেই ধাতুটার যে ধাতব বন্ধনে থাকা ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো সেখান থেকে শক্তি শোষণ করে, শক্তি শোষণ করে সেই ইলেকট্রনগুলো মুক্ত হয় এবং একটা বেগে ধাবমান হয়। এখন এই ইলেকট্রনগুলোকে যদি কি করা হয়, সার্কিটে প্রবাহ করা হয় একটা বিভব পার্থক্য দিয়ে, তাহলে কি হবে? ইলেকট্রনের প্রবাহ হবে, আর ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। তো এইভাবে তোমার সোলার প্যানেল যেগুলো আছে সেগুলোর মেকানিজমটা এটাই আর কি, এভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে ইলেকট্রন মুক্ত হয়, দেন এই ইলেকট্রনকে পটেনশিয়াল ডিফারেন্স পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা হয়, দেন ইলেকট্রনের প্রবাহ ঘটে, ইলেকট্রনের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ ঘটে। তো এখানে কি হচ্ছে, ফোটনের শক্তি থেকে যখন আলো পড়ছে তখন ফোটনের শক্তি থেকে ইলেকট্রন শক্তি শোষণ করছে, যেটাকে আমরা ধরছি ফাই পরিমাণ। তো ফাই এটা হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে একটা ধাতুর জন্য ফিক্সড। তাহলে এটা হচ্ছে এইচ এফ নট পরিমাণ। এফ নট হচ্ছে একটা কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের আলো পড়লে কি হবে? সর্বনিম্ন এই কম্পাঙ্কের আলো পড়লে এখান থেকে ইলেকট্রন বের হবে। মানে এফ নটের চাইতে কম কম্পাঙ্কের আলো যদি পড়ে এই ধাতুর উপর, তাহলে ইলেকট্রন বের হবে না। তাহলে ধরো এফ নটের চাইতে কম পরিমাণ কম্পাঙ্ক বিশিষ্ট আলো পড়লো, তাহলে এটা বের হওয়ার জন্য যে শক্তিটা লাগবে সেটা তো পাইতো না, তাই না? তার সূচন কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো যখন ধাতুর উপর পড়বে তখন ধাতু থেকে ইলেকট্রন বের হবে, দেন ইলেকট্রনটা গতিশীল হবে। গতিশীল হওয়ার কারণে বিবেগ প্রাপ্ত হবে। এখানে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নিতে যদি প্রয়োগ করি, তাহলে এখানে হচ্ছে তোমার মোট শক্তি হচ্ছে ই, সেটা হচ্ছে কিসের শক্তি? এটা হচ্ছে ফোটনের শক্তি। পাই হচ্ছে কি? যে পরিমাণ শক্তি শোষণ করছে ইলেকট্রন, আর ই কে ম্যাক্স হচ্ছে যে পরিমাণ গতিশক্তিতে ইলেকট্রনটা সামনের দিকে ধাবমান হচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত যে আমাদের রাশিমালা আছে, সেই রাশিমালাগুলো। আশা করি বুঝতে পারছো। আমরা এই একটা ম্যাথ প্রবলেম সলভ করি। এখানে কি বলা হয়েছে, 2 × 10⁻15 হার্জ কম্পাঙ্কের আলো 3.26 × 10⁻−19 জুল কার্যপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? অর্থাৎ এখানে তোমার কি দিয়ে দিয়েছে, এখানে এফ মানে যে ফোটনের কম্পাঙ্ক সেটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 2 × 10⁻15 হার্জ। এখানে কার্যপেক্ষক ফাই এর ভ্যালু দিয়েছে কত? ফাই এর ভ্যালু হচ্ছে 3.26 × 10⁻−19 জুল। এটা কার্যপেক্ষকের ভ্যালু দিয়েছে। এখন তোমাকে বলেছে ই কে ম্যাক্স সর্বোচ্চ গতিশক্তি কত হবে? তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ই ইকুয়ালস টু ফাই প্লাস ই কে ম্যাক্স। তাহলে ই ইকুয়ালস টু কি? ই ইকুয়ালস টু হচ্ছে এইচ এফ, ফাই এর ভ্যালু এখানে আমাদের দিয়ে দিয়েছে ই কে ম্যাক্স। তাহলে আমাদের ই কে ম্যাক্স সর্বোচ্চ গতিশক্তি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ই কে ম্যাক্স এটা ইকুয়ালস টু কি? ই কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ এফ মাইনাস ফাই। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে 6.626 ইন্টু 10⁻−34। ফ্রিকোয়েন্সির ভ্যালু দিয়েছে এখানে 2 × 10⁻15 হার্জ, মাইনাস এখানে ফাই এর ভ্যালু হচ্ছে 3.26 ইন্টু 10⁻−19 জুল। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে? জাস্ট ক্যালকুলেটর চাপো, তাহলে এটা অ্যান্সার চলে আসবে 6.626 ইন্টু 10⁻−34 গুণন 2 × 10⁻15, 2 × 10⁻15 মাইনাস 3.26 ইন্টু 10⁻−19। তাহলে এখানে আসে 1 × 10⁻−18 এত জুল। তারপর অ্যান্সার কোডটা
অ্যান্সার হচ্ছে এ 1 × 10⁻18 জুল। এখানে তোমার যে অ্যান্সারটা আসে সেটা ফার্স্টে অ্যান্সার যেটা এসেছিল সেটা 9.99 × 10⁻19, ঠিক আছে। এটা কিন্তু এটার কাছাকাছি, প্রায় এটার কাছাকাছি। কিভাবে আমি বুঝলাম এটার কাছাকাছি? দেখো এখানে এটাকে আমরা কি বলতে পারি, 10 × 10⁻19, তাই না? তাহলে 10 × 10⁻19 ইকুয়ালস টু 1 × 10⁻18, তাই না? তার মানে অ্যান্সার হচ্ছে এইটা, অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? আই গেস বুঝতে পারছো। তো আমরা আমাদের নেক্সট যে টপিক আছে সেটাতে চলে যাচ্ছি। অলরাইট, তো এখানে আমরা যে প্রবলেমটা আছে সেটা সাস্ট বি ইউনিট 16-17 সেশন। এই প্রবলেমটা সলভ করার পাশাপাশি এই প্রবলেমটা সলভ করার জন্য যে আমাদের ফর্মুলাটা লাগবে সেটা সম্পর্কে যে কনসেপ্ট আছে সেটাও পড়বো। তো আমাদের ধরো এখানে ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হলো, এ হচ্ছে একটা পাত। এখানে যখন আলো পড়েছে তখন ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হয়েছে, এখানে আলো পড়ে ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হয়েছে। তো এখানে আমরা একটা বিভব পার্থক্য দিলাম, দুই পাশে একটা ভোল্টেজ ডিফারেন্স দিলাম। এখন ইলেকট্রনটা কি হচ্ছে, গতিশীল। ইলেকট্রনটা গতিশীল, এখান থেকে ইলেকট্রন তৈরি হয়ে ভি বেগে গতিশীল। এখন আমরা যেদিকে ইলেকট্রনটা গতিশীল তার বিপরীত দিকে আমরা ভোল্টেজ ডিফারেন্স দিয়েছি, ভি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স দিয়েছি। এই ভোল্টেজ ডিফারেন্সের কারণে যেহেতু ইলেকট্রনের গতির বিপরীত দিকে আমরা ভোল্টেজ ডিফারেন্সটা দিয়েছি, অর্থাৎ মানে এটা যদি এরকম করো, এদিকে ইলেকট্রনগুলো গতিশীল, এটা হচ্ছে এই পাশের ধনাত্মক প্রান্ত, এই পাশে যদি ঋণাত্মক প্রান্ত, এভাবে যদি তুমি কানেক্ট করো, একটা সার্কিট তৈরি করো, তাহলে ইলেকট্রনটাকে দেখো, সরি উল্টা হয়ে গেছে, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। তো এভাবে যদি তুমি কানেক্ট করো তাহলে দেখা যাচ্ছে এখানে তোমার ইলেকট্রনটা এদিকে গতিশীল, ইলেকট্রনটা এদিকে গতিশীল, এপাশে ঋণাত্মক প্রান্ত। তার মানে এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হচ্ছে, এক পাশে ধনাত্মক প্রান্ত আবার ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে। তার মানে এই যে এদিকে যে ইলেকট্রনটা গতিশীল, এদিকে যে ইলেকট্রনটা গতিশীল, এভাবে গতিশীল, এটার গতির বিপরীত দিকে একটা গতি প্রাপ্ত একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে পটেনশিয়াল ফোর্স, ঠিক আছে। তো ভোল্টেজ ডিফারেন্স দেওয়ার কারণে একটা ফোর্স কাজ করছে, তার মানে এখানে ইলেকট্রনটাকে থামানোর চেষ্টা করছে। এই যে এখানে ভোল্টেজ ডিফারেন্স দেওয়ার ফলে ইলেকট্রনটা থেমে যাওয়ার চেষ্টা করছে। বোঝো বিষয়টা, বোঝো ভালো, এখানে খেয়াল করো। এখানে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হলো যখন এখানে ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়লো, সেখান থেকে ইলেকট্রন শক্তি শোষণ করলো, শক্তি শোষণ করার ফলে ইলেকট্রনটা বের হলো, বের হয়ে ইলেকট্রনগুলো এভাবে গতিশীল, ইলেকট্রনটা এভাবে গতিশীল। এখন আমরা ইলেকট্রনটাকে থামাতে চাই, ঠিক আছে, ইলেকট্রনটাকে থামাতে চাই, তাহলে কি করতে হবে, এমনভাবে ভোল্টেজ ডিফারেন্স প্রয়োগ করতে হবে যাতে ইলেকট্রনটা থেমে যায়। তার মানে এখানে যদি আমরা ভি বিভব পার্থক্য দেই, তাহলে ভি বিভব পার্থক্যের জন্য মানে শক্তি কত, ভি বিভব পার্থক্যের শক্তি কত, ভি বিভব পার্থক্যে শক্তি আমি স্থির তড়িতে এটা পড়াইছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু কিউভি, এই ফর্মুলাটা পড়েছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু কত, কিউভি। এবং ইলেকট্রন যেহেতু আছে তার মানে এখানে কিউ এর জায়গায় চার্জ খাবে ই ভি, অর্থাৎ ভি বিভব পার্থক্যে আমরা যে শক্তিটা পাবো সেটা হচ্ছে কৃত কাজের সমান, সেটা হচ্ছে ইভি পরিমাণ শক্তি। এখন এই ইলেকট্রনটা যে বেগে এদিকে গতিশীল ছিল, ভি বেগে গতিশীল ছিল, সেই বেগটা হচ্ছে ইকে ম্যাক্সিমাম বেগ। আগে যেটা পড়ালাম তোমার ফটো তড়িৎক্রিয়া, ওখানে বোঝাইলাম যে বেগে গতিশীল থাকে ইলেকট্রনটা সেটাকে বলে ইকে ম্যাক্স, সেটা হচ্ছে 1/2 ভি স্কোয়ার। তাহলে এখানে ভি বিভব পার্থক্যের শক্তি হচ্ছে ইভি আর গতি শক্তি হচ্ছে 1/2 ভি স্কোয়ার। এখন এই দুইটা যদি সমান হয়
যেহেতু এটা অপোজিট, বিভব পার্থক্য অপোজিটে প্রয়োগ করা হচ্ছে, এই দুইটা যদি সমান হয় তাহলে ইলেকট্রনটা থেমে যাবে। ইলেকট্রন থেমে যাবে যদি ইভি ইকুয়ালস টু কি হয়, হাফ এম ভি স্কোয়ার হয়। ইভি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার হয়। এখানে ভি হচ্ছে বিভব পার্থক্য আর ভি হচ্ছে এই ভি হচ্ছে তোমার ইলেকট্রনের বেগ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভি মানে ইলেকট্রনের বেগ, এটা ইকুয়ালস টু কি পাবো, 2 ইভি ডিভাইডেড বাই এম, এরপর রুট ওভার। তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রনের বেগ ফর্মুলা, ইলেকট্রন এর বেগ, ইলেকট্রনের বেগ ভি ইকুয়ালস টু 2 ইভি ডিভাইডেড বাই এম, রুট ওভার 2 ইভি ডিভাইডেড বাই এম। আমাদের এখানে যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা নিয়ে যদি আমরা একটু দেখি, এই কনসেপ্টটা প্রয়োগ করলে হয়ে যাবে। এখানে বলেছে 10 কিলো ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে, তার মান কত। তাহলে এখানে ভোল্টেজ এর মান কত দিয়েছে, 10 কিলো ভোল্ট। যে চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে ভি, এটা হচ্ছে ভোল্টেজ ভি, ঠিক আছে। আমরা একটু এটা ডিফারেন্সিয়েট করার জন্য এটাকে আমরা দিই ক্যাপিটাল ভি, আর যে তোমার বেগটা আছে সেটা হচ্ছে স্মল ভি। তো এখানে যে তোমার বিভব পার্থক্য দিয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল ভি বিভব, সেটা হচ্ছে 10 কিলো ভোল্ট। এখন তোমাকে বের করতে বলেছে যে ইলেকট্রনের বেগ কত হবে। তাহলে ইলেকট্রনের বেগ আর বিভব এর ভিতর সম্পর্কে রুট ওভার 2 ইভি, এটা হচ্ছে ইভি, এভিটা কি, এভিটা হচ্ছে বিভব ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে এখানে রুট ওভার 2, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখানে বিভব হচ্ছে 10 কিলো ভোল্ট, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর কত, এটা আমরা সবাই জানি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে এখানে আমরা ইলেকট্রনের যে বেগ সেটা পেয়ে যাব, এটা ক্যালকুলেশন করবা, তাহলে ইলেকট্রনের বেগ পেয়ে যাবা, ঠিক আছে। করো একটু ক্যালকুলেশন, সাবস্টে তো ক্যালকুলেটর অ্যালাউ, প্যারা নেই। 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। তাহলে আসে 5.90 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এখানে আসে কত, 5.90 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 5.90 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি বুঝতে পারছো। তো আমাদের এত যেগুলো পড়ালাম কনসেপ্ট, এগুলো মাথায় না রেখে এটা জাস্ট মাথায় রাখলেও হবে। পরিচয় কি এখানে, সেগুলো জাস্ট মাথায় রাখতে হবে। এখানে এই ভি, ক্যাপিটাল ভি, এটা হচ্ছে বিভব পার্থক্য, ক্যাপিটাল ভি এটা হচ্ছে বিভব, এটা কি, এটা হচ্ছে বিভব। আর এম এটা হচ্ছে ইলেকট্রন এর ভর। জাস্ট তুমি এই ফর্মুলাটা মাথায় রাখো। আর এই ক্যাপিটাল ভি এটা হচ্ছে বোঝাচ্ছি আমি বিভব, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটা জাস্ট মাথায় রাখো। তাহলে ভি বিভব পার্থক্যে ইলেকট্রনের বেগ যদি হয় স্মল ভি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের বেগ আর বিভবের ভেতর সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার 2 ইভি ডিভাইডেড বাই এম। ই কি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আমাদের ফর্মুলাটা আর ইনফরমেশন, এই ফর্মুলাতে যেগুলো প্যারামিটার আমরা ইউজ করছি সেই প্যারামিটারগুলোর ভ্যালু, প্যারামিটারগুলো আসলে কি বোঝাচ্ছে সেগুলো যদি বুঝি তাহলে হবে আমাদের। লাস্ট সময়ে পড়াশোনার স্ট্র্যাটেজি এটাই, আমাদের অত কিছু না পড়ে জাস্ট আমাদের যে জিনিসগুলো মানে মাথায় রাখতে হবে সেগুলো জাস্ট ফোকাস বেশি দিতে হবে। এটাই হচ্ছে লাস্ট সময়ে পড়ার স্ট্র্যাটেজি। তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে এক্স রে। তো এক্স রে আমরা সাধারণত এই নামটা শুনে থাকি যখন কারো হাড্ডি ভেঙে যায় তখন কি করে, এক্স রে করায় আসে, তাই না? এক্স রে এটার
এটা আসলে কাজ কি? এটা কি মানে হাড্ডি ভেঙে গেলে ওটা ভিতরে কেমনে কি অবস্থা সেটা দেখতে কাজে লাগে? এটা কোনো মেশিন না কি? এটা হচ্ছে একটা, এটা কোনো মেশিন না, এটা হচ্ছে একটা রে মানে রশ্মি। তো এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলহেলম রন্টজেন। তো উনি যখন ক্যাথোড রে নিয়ে গবেষণা করছিলেন, ক্যাথোড রে নিয়ে গবেষণা করার সময় উনি এই রেটা আবিষ্কার করেন। তো আহ, তখন উনি দেখতে পান এই রেটা কি করে, কোন একটা তোমার নিরেট বস্তুকে ভেদ করতে পারে। এর আগে এরকম কোনো রশ্মি পাওয়া যায়নি যেটা নিরেট বস্তুকে ভেদ করতে পারে, মানে পর্যবেক্ষণ করে পাওয়া যায়নি, আবিষ্কার হয়নি, ঠিক আছে। ছিল তো সৃষ্টি লগ্ন থেকে ছিল এক্স রে, বাট তখনও মানে মানুষ আবিষ্কার করতে পারেনি। তো উইলহেলম রন্টজেন যখন ক্যাথোড টিউব নিয়ে কাজ করছিলেন, তখন উনি এরকম একটা মানে ভুলবশত একটা রে উনি ক্রিয়েট রে উৎপন্ন করে ফেলেন, একটা রশ্মি উৎপন্ন করে ফেলেন, যেটা দেখেন যে একটা মেটাল বডি অথবা কোনো নিরেট বস্তুকে ভেদ করে যেতে পারে। তো এই যে এক্স রে, এটার সম্পর্কে কারো কোনো তার তখন কারো আইডিয়া ছিল না ওই রশ্মি সম্পর্কে, যেটা কোন একটা নিরেট বস্তুকে ভেদ করে যেতে পারে। তো কারো আইডিয়া যেহেতু ছিল না, তাই এটার নাম দেওয়া হয় এক্স রে। এক্স মানে আমরা কি যে জিনিস জানি না, ধরি ধরি পিতার বয়স এক্স, এরকম, তাই না? আমরা অঙ্ক করার সময় ধরি যেটা জানি না সেটাকে আমরা ধরি এক্স, তাই না? তো ওইটা রশ্মিটা অজানা ছিল, তাই ওটার নাম দেওয়া হয়েছিল এক্স রে। তো এক্স রে কিভাবে উৎপন্ন হয়? এক্স রে আসলে উচ্চ গতিশীল ইলেকট্রন যখন একটা মেটালে আঘাত করে তখন এক্স রে তৈরি হয়। তো এক্স রে তৈরি করার যে প্রসিডিওর, আচ্ছা এখন আমি একটু আমার এটা বোঝাই যে কেন আমাদের এক্স রেটা কোথাও হাড্ডি ভেঙে গেলে আমাদের ওটা পর্যবেক্ষণে কাজে লাগে। বোঝো, যখন এক্স রেটা আবিষ্কার হলো তখন এটা প্রথমেই এটার যে ইম্পর্টেন্স দেখা দিল সেটা হচ্ছে একটা নিরেট বস্তুকে ভেদ করতে পারে। তো আমাদের বডির ভেতরে এই বস্তুটাকে যদি মানে আমরা যদি এক্স রে রশ্মিটাকে পাঠাই, তাহলে এক্স রে রশ্মি আমাদের বডিটাকেও ভেদ করে যেতে পারবে, তাই না? এক্স রে রশ্মি বডিটাও ভেদ করে যেতে পারবে। তো কম্পিউটার অ্যানালাইসিসের মাধ্যমে এক্স রে ডিটেক্ট করে, এক্স রে ডিটেক্ট যদি আমরা করি, তাহলে এক্স রে বডির ভেতরে যাচ্ছে, তাহলে বডির ভেতরে কি হচ্ছে, কম্পিউটার অ্যানালাইসিসের মাধ্যমে এক্স রে ডিটেক্ট করছি। তাহলে এক্স রে যেহেতু বডির ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে বডির ভেতরে অবস্থাটা কি সেটা আমরা বুঝতে পারছি না। তো এখানে এই মেকানিজমে ইউজ করা হয় এক্স রে করার সময়। এক্স রেটা কিভাবে উৎপন্ন হয়? এক্স রে উৎপন্নর জন্য এরকম একটা টিউব না হয়। এখানে এক পাশে থাকে কপার অ্যানোড, কপারের অ্যানোড, আর এই পাশে থেকে তোমার একটা ফিলামেন্ট। তো এই ফিলামেন্টটা হচ্ছে আলাদা সার্কিট। এখানে কি করা হয়, তড়িৎ প্রবাহ করা হয়। তড়িৎ প্রবাহ করার ফলে যে ফিলামেন্টটা কি হয়, উত্তপ্ত হয়। মানে ফিলামেন্টটা যখন উত্তপ্ত হয় তখন একসময় কি হয়, এই যে উত্তপ্ত হওয়ার মানে কি, উত্তপ্ত হচ্ছে মানে এখানে শক্তি শোষণ করছে। শক্তি শোষণ করতে করতে ইলেকট্রনগুলো উত্তেজিত হবে। ইলেকট্রনগুলো উত্তেজিত হওয়ার ফলে একসময় কি হয়, এই বন্ধন ছেড়ে ইলেকট্রনগুলো বের হয়ে সামনের দিকে যেতে থাকে। উচ্চ গতিতে যখন ইলেকট্রন এই অ্যানোডে আঘাত করে, উচ্চ গতিতে যখন ইলেকট্রনটা অ্যানোডে আঘাত করে তখন একটা রশ্মি বের করে। এই রশ্মিটাই হচ্ছে এক্স রে। অর্থাৎ উচ্চ গতিশীল ইলেকট্রন যখন কপার অ্যানোডে আঘাত করে তখন এক্স রে রশ্মি উৎপন্ন হয়। এভাবে এক্স রে রশ্মি ক্রিয়েট করা হয়। তো এখানে আমরা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা হচ্ছে আগে যেটা দেখলাম সেটার মতো। এখানে আমরা যে তোমার বিভব পার্থক্য প্রয়োগ করেছি, বিভব পার্থক্যের জন্য কিন্তু ইলেকট্রনটা এদিকে জোরে এসে আঘাত করছে। তো এখানে বিভব পার্থক্য যেটা আমরা প্রয়োগ করছি সেটা আমরা ধরলাম ভি। ভি বিভব পার্থক্য এখানে প্রয়োগ করা হয়েছে, ভি পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে ভি। তো এখানে ইভি এটা ইকুয়ালস টু, আমরা বলতে পারি এখানে যে তোমার শক্তিটা উৎপন্ন হলো সেটা হচ্ছে এফ, এফ পরিমাণ শক্তি উৎপন্ন হলো। ইভি পরিমাণ এখানে তোমার যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছিল, ভি বিভব পার্থক্য প্রয়োগে যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ইভি। এন্ড এক্স রে উৎপন্ন হলো যেটা, সেটার শক্তি হচ্ছে ই পরিমাণ শক্তি। এক্স রে শক্তিটা ই পরিমাণ, ই ইকুয়ালস টু আমরা কি জানি এইচ এফ। এই এক্স রে রশ্মির ফ্রিকোয়েন্সি যদি হয় এফ, তাহলে শক্তিটা হচ্ছে এইচ এফ পরিমাণ। এখন ইলেকট্রন যদি তার সম্পূর্ণ শক্তি এই ফোটনকে দিয়ে দেয়, মানে এই যে তোমার এক্স রে তৈরি হলো সেটা তো ফোটন কণাই, তাই না? সকল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই ফোটন দ্বারা তৈরি। তাহলে ইলেকট্রন সম্পূর্ণ শক্তি যদি দিয়ে দেয়, ইলেকট্রন তার
সম্পূর্ণ গতিশক্তি ফোটনকে দিলে তোমার ইকুয়েশনটা কি হবে, সর্বোচ্চ শক্তি পাবে ফোটন, তার মানে এখানে হবে ইভি ইকুয়ালস টু সর্বোচ্চ শক্তি, এইচ তো তোমার কি কনস্ট্যান্ট, তাহলে ফ্রিকোয়েন্সি হবে ম্যাক্সিমাম, তাহলে সর্বোচ্চ শক্তি প্রাপ্ত হবে। তো এখানে তোমার এই যে এফ ম্যাক্স মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এর ফর্মুলা হচ্ছে ইভি ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে তোমার এক্স রে সংক্রান্ত একটা ফর্মুলা। দেন আমরা এফ ইকুয়ালস টু কি জানি, এফ ইকুয়ালস টু জানি আমরা সি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে এফ যদি ম্যাক্সিমাম হয় ল্যামডা হবে কি মিনিমাম, কারণ এটা পরস্পর ব্যস্তানুপাতিক, তাহলে ইভি ডিভাইডেড বাই এইচ। তো এখন আমরা ল্যামডা মিনিমাম এটা ইকুয়ালস টু কি পাবো, এইচ সি ডিভাইডেড বাই ইভি। অর্থাৎ এক্স রে ক্ষেত্রে আমাদের এই দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে, এফ ম্যাক্স ইকুয়ালস টু ইভি ডিভাইডেড বাই এইচ, আর ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ইভি। আমাদের এই দুইটা ফর্মুলা মাথায় রাখলে হয়ে যাবে, আমাদের এর ক্ষেত্রে বেশি কিছু লাগবে না। এখানে কেন এই চ্যাপ্টারে এক্স রে আলোচনা করা হয়েছে, এক্স রের মাধ্যমেও আমরা প্রমাণ পাই যে এটা তোমার আলোটা হচ্ছে একটা ফোটন, মানে আলোর একটা কণা ধর্ম আছে। আমরা ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এগুলোর মাধ্যমে যেমন বুঝতে পারি আলোর তরঙ্গ ধর্ম আছে, তেমনি ফটোতড়িৎ ক্রিয়া, এক্স রে ক্রিয়া এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি আলোর কণা ধর্ম আছে। তো এই কারণে এই চ্যাপ্টারে আমাদের এটা পড়া। অলরাইট, তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি। তো এখানে কি বলা আছে দেখো, এক্স রে টিউবে কত ভোল্টেজ প্রয়োগ করলে 1.1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে পাওয়া যাবে। তার মানে এখানে ল্যামডার ভ্যালু কত দিয়েছে, ল্যামডার ভ্যালু দিয়েছে 1.1 অ্যাংস্ট্রম। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে কত হবে, 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আমরা এসে এগুলোকে সবসময় ম্যাথ করব। এখন বলেছে তোমার ভি ইকুয়ালস টু হোয়াট, কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে। এখন আমরা যে ফর্মুলাটা পড়লাম ওই পাশে, সেটা হচ্ছে দেখো এই যে লাস্ট যে ফর্মুলাটা পড়লাম সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু এই যে এটা এইচসি ডিভাইডেড বাই ইভি, এইচসি ডিভাইডেড বাই ইভি। তো এখানে এইচ মানে কত, 6.626 প্লাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি হচ্ছে আলোর বেগ, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, কি ইলেকট্রনের চার্জ, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 ইন্টু ভি। এখানে ল্যামডা আমাদের কিসের মান বের করতে বলছে, ভি এর মান, তাহলে ভি ইকুয়ালস টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখানে ল্যামডার ভ্যালু আমাদের তো দিয়ে দিয়েছে 1.1 অ্যাংস্ট্রম, মানে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবা, জাস্ট ক্যালকুলেটরে বসাও। তাহলে কি আছে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 গুণন 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 গুণন 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে আসে 11294.31 ভোল্ট। এটাকে যদি তুমি 1000 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে 11.29 ভোল্ট। তার মানে এটা কত সমান, প্রায় 11.3 ভোল্টের সমান। তার মানে অ্যান্সার কত, নাম্বার অ্যান্সার 11.3 কিলো ভোল্ট। সরি, এটা কিলো ভোল্ট, 1000 দ্বারা ভাগ করে কিলো ভোল্ট পাইছি। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের জাস্ট এক্স রে থেকে তেমন কোশ্চেন আসে না, আমাদের জাস্ট এই দুইটা ফর্মুলা জাস্ট মাথায় রাখলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের প্রায় 1 ঘন্টা 34 মিনিট হয়ে গিয়েছে ক্লাস।
আমি এই চ্যাপ্টারে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সকল প্রশ্নের টাইপে পড়াইছি। দেখো প্রথমে আমাদের যে তিনটা টাইপ ছিল ভরের আপেক্ষিকতা, প্রথমে আমাদের যে তিনটা টাইপ ছিল, একটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের আপেক্ষিকতা, একটা ছিল আহ, সময়ের আপেক্ষিকতা, আর একটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। এই তিনটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ থেকে তোমার মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেন আমাদের যে তোমার পরের ইয়াটা ছিল 4 নম্বর, আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক, এটাও সিমিলার টাইপের ইম্পর্টেন্ট। দেন আমাদের লাস্টের যে টাইপটা আছে তোমার ইয়েটা এক্স রে, এটা এখান থেকে কোশ্চেন তেমন আসে না, মানে মানে এটা লেস ইম্পর্টেন্ট একটা টাইপ। আর ফটো তড়িৎ ক্রিয়া, এখান থেকেও আমাদের সাস্টে কোশ্চেন আসে নাই। এই কোশ্চেনটা জিএসটি 22-23 আসছিল, সাস্টে এখন পর্যন্ত এখান থেকে কোশ্চেন আসে নাই। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের কোন টাইপ থেকে কত কি পরিমাণ কোশ্চেন কোথায় এসেছে তার অ্যানালাইসিস। তো এই চ্যাপ্টারের যে সম্ভাব্য টাইপগুলো আছে সেই সব কিছু নিয়ে আলোচনা করেছি, এবং সব টাইপের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং সেই টাইপগুলো দেখানোর পর আমরা সেই ইকুয়েশনগুলো দেখানোর পর সেই রিলেটেড আমরা ম্যাথ প্রবলেমগুলো সলভ করছি। তো আমরা কি এই চ্যাপ্টারটা প্রপারলি শেষ করেছি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা এই চ্যাপ্টারটা প্রপারলি শেষ করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংকটা খোলা, বাকি প্রবলেমগুলো সলভ করা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।